আমার কাছে তোমার পরিচয় শুধু তুমি অথয়ের মা। আমার স্ত্রী হওয়ার চেষ্টা ভুলেও করবে না। আমাদের সম্পর্কটা শুধুমাত্র কাগজের। তোমার ভরণ-পোষণের দায়িত্ব আমি পালন করে যাব। এর চেয়ে বেশি কিছু আমার থেকে অ্যাকসেপ্ট করবে না। কথাটা ক্লিয়ার? জি, বুঝেছি। তাহলে বসিনা থেকে অথয়ের রুমে যাও। আজ থেকে ওকে নিয়ে ওখানেই থাকবে। শিমুল আজ রাত তো ও বাবার কাছে থাকবে বলেছে। আমি এখানে? মাথা খারাপ নাকি তোমার? ও বলল আর তুমি মেনে নিলা? দেখো শিমুল, আমি বকুলের জায়গায় তোমাকে কোনো দিন দিতে পারবো না। আর এটা তুমি খুবই ভালো করে জানো। এই রুমটা বকুল আর আমার, তাই এখানে তুমি থাকতে পারবে না। আজ রাতটা না হয় আমি বারান্দাতে থাকি। প্রথম দিন বাইরে গেলে মানুষ নানা কথা বলবে। তাতে আমার কিছু যায় আসে না। বলে হিড় হিড় করে টানতে টানতে শিমুলকে রুমের বাইরে বের করে দিল ইপ্তি। মুখের ওপর দরজাটা লাগিয়ে দেওয়ার পরেও শিমুল এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আজ তার বিয়ে হয়েছে। প্রতিটা মেয়েরই এই দিনটা নিয়ে অনেক আশা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু শিমুলের ক্ষেত্রে তা ভিন্ন। কারণ ইপ্তির এটা দ্বিতীয় বিয়ে। শিমুলকে তার বিয়ের কারণ একমাত্র অথৈ। অথৈয়ের বয়স 3.25 বছর। 2 মাস হয়েছে ইপ্তির প্রথম স্ত্রী বকুল, যে সম্পর্কে শিমুলের ছোট বোন ক্যান্সারে মারা যায়। বকুলকে প্রচুর ভালোবাসে ইফতি, চিকিৎসার কোনো কমতি রাখেনি সে। শহরের নামকরা ব্যবসায়ীদের একজন ইফতি। যত টাকা খরচ করতে হতো সে করেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু হায়াত না থাকলে আর কি বা করার। বকুলের মৃত্যুর পর ইফতি কেমন জানি ছন্নছাড়া হয়ে গিয়েছে। অথই তো দূরে থাক, নিজের খেয়ালই রাখতে পারে না। তাই সিকান্দার সাহেব এবং আফসানা বেগম ঠিক করেছেন ইফতিকে দ্বিতীয় বিয়ে দিবে। কিন্তু ইফতিকে বিয়েতে রাজি করানো কম কষ্টের ছিল না। ওপর থেকে এমন মেয়ে যে অথৈকে ভালোবাসবে খুঁজে পাও ভার। শিমুল এমনই একটা মেয়ে। সে যেমন ভদ্র তেমনই বুঝদার। অথৈকে এমনিতেও নিজের চেয়ে বেশি ভালোবাসে। আর এই 2 মাস তাকে শিমুলি দেখাশোনা করে আগলে রেখেছে। নিজের অংশই ভেবে যত্ন করে আসছে সে অথৈকে। অনেক ভেবে চিনতে সিকান্দার সাহেব হারুন সাহেবের কাছে বিয়ের প্রস্তাব রাখেন। হারুন সাহেব শিমুলকে অত্যন্ত স্নেহ করেন। মেয়ের অপূর্ণতা যাতে তাকে ছোট না করতে পারে, তাই মেয়েকে শিক্ষিত মার্জিত গুণে গড়ে তুলেছেন। তিনিও চেয়েছিলেন তার মেয়ের একটা সুখের সংসার হোক, কিন্তু মানুষের চোখে শিমুলের সকল গুণ তার অপূর্ণতার কারণে ঢাকা পড়ে যায়। তাই তার এত লক্ষ্মী মেয়েটার এখনো বিয়ে হলো না। ইপ্তির মতো এত ভালো ছেলে তার মেয়েকে বিয়ে করবে, এটা ভেবেই আর আপত্তি করলেন না। আর অথৈ বকুল মারা যাবার পর থেকে শিমুলের কাছেই ছিল। হারুন সাহেব তাই আর অমত করেননি। শিমুল এতক্ষণ ইপ্তির দরজার বাহিরেই দাঁড়িয়েছিল। রাত প্রচুর হওয়ায় বাড়ির লোক সব ঘুমে। বিয়েটা খুব সিমসাম ভাবেই হয়েছে, বেশি আত্মীয় স্বজন আসেনি, তাই ইপ্তির এই আচরণ কারোর চোখে পড়েনি। আর শিমুল মেয়েটাই এমন, কাউকে জানতে দিবেও না। ইপ্তিদের ছাদটা খুবই বড়। এক পাশে সব বকুলের প্রিয় ফুলের গাছ, তো অপরদিকে দোলনা, অথয়ের জন্য খেলার সরঞ্জাম, ছাদের কার্নিশ ঘেরা কোমর অবধি উঁচু দেওয়াল। শিমুল এক কোণে দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে লাগলো। রাস্তার সোডিয়ামের বাতিগুলো এখনো জ্বলছে। কিছু গার্ড বাঁশি বাজিয়ে জানান দিচ্ছে তারা আছেন। রাতের ঢাকার আকাশ চমৎকার লাগে শিমুলের। আবাসিক বলে গাড়ি ঘোড়া নেই, শান্ত পরিবেশ। আজ আকাশে মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হবে না। একদম শিমুলের মনের সাথে মিলে যাচ্ছে। চাপা কষ্ট মনে হানা দিচ্ছে, কিন্তু সে কাঁদবে না। সে কাঁদে না। জীবনের কিছু কষ্ট তাকে এতটাই শক্ত করে ফেলেছে যে এখন এসব অপমান তাকে কোনোভাবেই কাঁদাতে পারবে না। আজ শিমুল ছাদেই কাটাবে, মায়ের সাথে কথা বলবে। শিমুলের বয়স যখন 10 বছর তখন মা মারা যায়। তখন বকুলের বয়স 8 বছর। শিমুলের ম্যাচুরিটি তখন থেকেই অনেক বেড়ে গিয়েছিল। বকুলকে সে কোনোদিন মায়ের কমতি হতে দেয়নি। বকুল যেমন প্রাণোচ্ছল চঞ্চল ছিল, শিমুল ততটাই শান্ত চুপচাপ। হারুন সাহেব শিমুলকে অধিক ভালোবাসার কারণটা এটাও। শিমুল কোনোদিন কাউকে নিজের মনের কষ্ট বলতো না। হারুন সাহেব কেবল তার একমাত্র বন্ধু। বাবাকে নিজের কথাগুলো বলতে তার বেশ লাগে। এখন সেটা হবে না। তাই এখন ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের চাপা আর্তনাদ শোনাবে সে। পূর্বের আকাশে লালচে আভা দেখা যাচ্ছে। সারা রাত ঘুমহীন কেটেছে শিমুলের। এটা কোনো বড় ব্যাপার না। জীবিকাতে ডাক্তার, সে এমন নাইট ডিউটি হরহামেশাই দিয়ে এসছে। অথচ চেষ্টা করেও বোনটিকে বাঁচাতে পারেনি। বকুলকে সে মায়ের মতোই ভালোবেসেছে। কোনো দিন যাতে বকুল নিজেকে একা না পায়, সেটা সর্বোচ্চ চেষ্টা সে করেছে। তাই নিজের বিয়ে না হলেও বকুলে যাতে সুখের পথে কোনো বাধা না পড়ে, সেই কাজটাই করেছে শিমুল। বাবাকে রাজি করিয়ে ইপ্তি এবং বকুলের 4 হাত এক করিয়েছিল।
অথচ ভাগ্য আজ তাকে বিয়ের সুখ তো দিল, কিন্তু তারই ছোট বোনের হাজব্যান্ডের দ্বিতীয় স্ত্রী রূপে। আজানে ধ্বনি বেশ আগেই শুনেছে, কিন্তু কোন রুমে যাবে বুঝতে পারছে না। ইপ্তি তাকে নিজের রুমে ঢুকতে দিবে না। শত কল্পনার অবসান ঘটিয়ে শিমুল অথয়ের রুমে গেল। কেউ নেই, ফাঁকা রুম। শিমুলকে এই সকালে অথয়ের রুমে ঢুকতে দেখে আফসানা বেগমের বুঝতে বাকি রইল না তার ছেলে শিমুলকে নিজ রুমে জায়গা দেয়নি। ছেলের এমন বেপরোয়া রূপ তার অজানা নয়। যাকে ভালোবাসবে মন উজাড় করে বাসবে, আর যাকে ভালোবাসবে না নিজের ত্রিসীমানায় তাকে ঢুকতে দিবে না। মনে মনে ভাবতে লাগলেন, এই বিয়েটা দিয়ে শিমুলের জীবনে কোনো আধার দেখে আনলাম না তো। না জানি নিজের ছেলে নাতনির কথা ভাবতে ভাবতে শিমুলের জীবনটাই না নষ্ট করে ফেলেছি। শিমুল নামাজ পড়ে রান্নাঘরে এসে নাস্তার কাজ করতে লাগলো। শিমুল বরাবরই ঘরোয়া স্বভাবের মেয়ে। ঘরে কাজ করতে তার বেশ লাগে। আর ছোটবেলায় মা মারা যাবার পর থেকে ঘরের কাজ তাকে আর হারুন সাহেবকেই করতে হতো। তাই একটা অভ্যেসে পরিণত হয়েছে। সারা রাতের ঘুমহীন যেন জানান দিচ্ছে তুমি ক্লান্ত। শিমুল তার তোয়াক্কা না করেই সব কাজ করতে লাগলো। সকাল 8টা। অথই উঠেই মামনিকে খুঁজছে। বকুল মারা যাবার পর মামনি তার সব। কারোর কাছে দুদণ্ড মেয়েটা থাকতে চায় না, তার মামনিকে লাগবে। কাল বাসর রাত ছিল বিধায় আফসানা বেগম জোর করে নিজের কাছে রেখেছিল। তাতে লাভের চেয়ে ক্ষতিটাই হয়েছে। টেবিলে খাবার সার্ভ করে রেখে অথইকে খাবার খাইয়ে দিল শিমুল। অথয়ের রুমে তার সাথে খেলছিল। আফসানা বেগম এসেছেন। শিমুলের মাথায় হাত রেখে বললেন, মা, কাল ঘুম হয়নি না? না মা, খুব ভালো ঘুম হয়েছে। চোখ মুখ তো অন্য কথা বলছে মা। ও কিছু না, নতুন জায়গা তো। ইপ্তিকে ডেকে আনো, তোমার শ্বশুরমশাই খাবার টেবিলে যাচ্ছেন। আমি? এখন তুমি তার বউ, তোমার অধিকার আছে, যাও ডেকে আনো। শাশুড়ির কথাই অমত করতে পারল না শিমুল। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো ইপ্তির রুমে। না জানি আর কোন অপমান তার জন্য অপেক্ষায় আছে। এরকম বেহায়ার মতো এখানে দাঁড়িয়ে আছে কেন? বিগত 15 মিনিট যাবৎ শিমুল ইপ্তির দরজার বাইরে দাঁড়িয়েছিল। নক করার সাহস তার ছিল না। কালকের অপমানের পর তার কোনোভাবেই ইচ্ছে ছিল না ইপ্তির সামনে দাঁড়ানো। তার মধ্যে ইপ্তি দরজা খুলেছে আর প্রথমেই এই কথাটা বলল। শিমুলের খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মা, আপনাকে ডাকছে। বলে সে রান্নাঘরের দিকে হাঁটা দিল। এখন ইপ্তির সামনে সে দাঁড়াবে না, কিছুতেই না। কেন দাঁড়াবে? অপমানিত হতে? তার কি বিয়ে করার ইচ্ছে ছিল নাকি? সে জোর করে ইপ্তিকে বাধ্য করেছে। সে নিরুপায় ছিল, শুধুমাত্র অথইকে নিজের কাছে রাখবে বলে করেছে। এই লোকের মোটা মাথায় এটা ঢুকবেও না। রান্নাঘরে ঢুকতে যাবে তখনই তার মামি শাশুড়ি এবং শাশুড়ি মায়ের কথোপকথন তার কানে এলো। আপা জগৎ ঘুরে এই বাজা মেয়েকেই কেন ইপ্তির জন্য বাঁচলো? আরও সুন্দরী মেয়ে কি ছিল না? এই বাজা মেয়ে তাই বলে আমাদের ইপ্তি তো তাইলে আর জীবনে বাচ্চার মুখ দেখবে না। ইপ্তি বকুলকে এখনো ভুলেনি, ভুলবে বলেও মনে হয় না। কিন্তু আপা, ভুলবে না বলে যে কখনো ভুলবে না তা তো না, তাই না? আর আপা, যে মাইয়ার 28 হওয়ার পরও বিয়ে হয় না, তার সাথে আমাদের ইপ্তির মতো পলার কেন বিয়ে দিতে হলো? দেখো সুরাইয়া, আমি ভবিষ্যতে নাতির মুখ দেখতে বিয়েটা দেইনি, তাহলে একটা ভালো মেয়ে দেখেই দিতাম। আমি চেয়েছি এমন কেউ যে ইপ্তি আর অথইকে দেখে শুনে রাখতে পারবে। অথই ছোট একটা মেয়ে, ওর মায়ের দরকার। সুন্দরী মেয়ে তাকে মায়ের ভালোবাসা দিতে পারবে না। আর ইপ্তি অথইর জন্য এই বিয়েটা করেছে, এটা মাথায় রাখো। এই নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না। কথাটা বলে আফসানা বেগম কিচেন থেকে বের হতেই দেখলেন শিমুল দাঁড়িয়ে আছে। ওনার মনে খচখচ করছে। নিজের ছেলের জন্য মেয়েটাকে নিয়ে এসেছে বউ করে, এখন তাকে নানা কথা শুনতে হচ্ছে। না জানি তাদের কি ভাবছে মেয়েটা। কিছু লাগবে শিমুল? না মা, বলতে এসেছিলাম, ওনাকে ডেকে দিয়েছি। এখন খাবারগুলো সার্ভ করে দেই। না না, ওইটা আমরাই করছি। তুমি নাস্তা বানিয়েছো, আর কিছু লাগবে না। চলো খাবে চলো। শিমুল আর কথা বাড়ালো না। সে তো এসব কথা নতুন শুনছে না। শিমুল যখন অনার্স সেকেন্ড ইয়ার, তখন অকারণেই ব্লিডিং শুরু হয়। ডাক্তার দেখালে জানা যায় তার ওভারি লেয়ার ক্ষয় হচ্ছে এবং সে কনসিভ করতে পারবে না। যদি করেও বাচ্চা ধরে রাখার ক্ষমতা তার নেই। এই ব্যাপারটা গোপন করার মতো মন মানসিকতা হারুন সাহেব কিংবা শিমুলের নেই। এ কারণে বিয়ের জন্য বরপক্ষ দেখতে এলেও তার বিয়ে ভেঙে যেত। এই ব্যাপারটা ইপ্তির পরিবারও জানে।
এই জন্য তারা এবং ইপ্তির বিয়েতে অমত জানায়নি। বৌমা, ইপ্তিকে ডাল ভুনা দাও, ওর পরোটার সাথে ডাল ভুনা খুব ভালো লাগে। জি মা। লাগবে না, আমি ঠিক আছি। আরে খেলি কোথায়? শিমুল, দাও তো আরেকটা পরোটা। বললাম তো লাগবে না। ইপ্তি রেগে মেগে উঠে রুমে চলে এলো। বিরক্ত লাগছে ওর। একে বিয়েটা ওর করার ইচ্ছে ছিল না, এখন এটা নিয়ে অহেতুক আদিক্ষে তার দেখে গা জ্বলছে। বকুলকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, ওকে ভুলে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। আর শিমুলকে দেখলে ওর মাথাটা আরো বেশি খারাপ হয়ে যায়। একটা মেয়ে কিভাবে নিজের ছোট বোনের হাজবেন্ডকে বিয়ে করতে পারে? ইপ্তি ভেবেছিল ও রাজি হলেও শিমুল কখনো রাজি হবে না। কই সেই মেয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে বিয়েতে রাজি হয়ে গেছে। দরজায় কড়া নাড়ার আওয়াজে ইপ্তির ধ্যান ভাঙে। দরজা ভেজানো থাকায় সে নক করে ভেতরে চলে এসছে। ইপ্তি দরজার দিকে তাকাতেই মেজাজ তার আরও খারাপ হয়ে গেছে। সামনে আর কেউ নয়, শিমুল দাঁড়িয়ে আছে কাপ হাতে। কাপা কাপা হাতে কাপ এগিয়ে দিতে গেলেই ইপ্তি কাপটা ছুঁড়ে ফেলে দিল। কি ভাবো? আমি কিছুই বুঝি না। আমি তোমার মনের সব কুচিন্তা খুব ভালো করে বুঝি। কি মনে করেছো? এমন আদিক্ষেতা করে তুমি বকুলের জায়গা নিতে পারবে? ইপ্তির চিৎকারে শিমুলের বুক কেঁপে ওঠে। পরক্ষণেই আবার ইপ্তি বলা শুরু করলে শিমুলের মাথায় আকাশ ভেঙে পড়ে। তোমরা বাবা মেয়ে ইচ্ছে করে ছলনা করে এই বিয়ে করেছো। কি মনে করো আমি বুঝি না? আমার মানা করা সত্ত্বেও কেন এই রুমে ঢুকেছো? কেন এতদিন যখন তুমি ছিলে না তখন কফি খেয়ে দিতে আমাকে? তুমি কি ভাবো আমি বুঝি না তোমার চাল? তোমার মতো বেহাই আমি খুব কম দেখেছি। আসছো আমার মেয়ে পালতে। আমার আশেপাশের কেন থাকো তুমি? এই শিক্ষা দিয়েছে তোমার বাবা। নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। বিয়ে হচ্ছিল না বলে তুমি আর তোমার বাবা অথৈর আশ্রয় নিয়েছো। কি চাই? আমার ভালোবাসা? জীবনেও সেটা হবে না, বুঝলে? আর নিজেকে থামিয়ে রাখতে পারল না শিমুল। এতক্ষণ ভেবেছিল বকুলকে ভালোবাসে বিধায় এমন বিহেভ করছে, কিন্তু না, ইপ্তি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। জানোই তাই বলছে। চুপ, একদম চুপ। নিজেকে কি ভাবেন আপনি? রাজকুমার কোনো রাজ্যে হিরো? আপনি যে আপনাকে বিয়ে না করলে আমি মরে যাব। আমি এই বিয়ে অথয়ের জন্য করেছি। আমি তো এই বিয়ে করতে চাইনি। আপনার বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে বাবার কাছে যান। আর ভুলে যাবেন না, বাবা আমার একার বাবা না, বকুলেরও বাবা। আমার কাছে অথই থাকতো, আমার তো আপত্তি ছিল না। তবে কেন আপনার বাবা মাকে বিয়ের জন্য আটকাননি? হ্যাঁ, কেন? আপনার মন মানসিকতা এত নিচ জানলে কোনোদিন বকুলের বিয়ে আমি আপনার সাথে দিতাম না, কোনো দিনও না। আর বিয়ে আমি কি ফেল না নাকি যে বিয়ের জন্য উঠে পড়ে লাগবো? আমার বিয়ে না হলেও কিছু যাই আসতো না। আপনি আমার নামমাত্র স্বামী। আমাকে এত অপমান করার সাহস আপনার হয় কিভাবে? হ্যাঁ, খবরদার আবার যদি আমাকে এভাবে অপমান করার কথা চিন্তাও করেন তো দেখে নিন। এক নাগারে মুখে যা এসেছে তাই বলে শিমুল ঘর থেকে বেরিয়ে যায়। সে তার ইহজীবনে কারোর সাথে উচ্চ বাক্য ব্যবহার করেনি, কিন্তু আজ বাধ্য হয়েছে। ইপ্তি অপমানগুলো সে নিতে পারছিল না। শুধু তাই নয়, তার বাবাকেও ইপ্তি গালমন্দ করছিল। ইপ্তি মানসিক দিক থেকে প্রচুর ভেঙে পড়েছে। এই জন্য শিমুল চুপচাপ সব অপমান হজম করছিল, কিন্তু আজকে যেন সকল সীমা অতিক্রম করে ফেলেছে। শিমুলের মাথা অত্যাধিক হ্যাং হয়ে আছে। একে রাতে ঘুম ভালো হয়নি, সকালে ভালো করে খাওয়া দাওয়া হয়নি। উপরন্ত এই ইপ্তির সাথে চেঁচামেচি করে এখন প্রচুর মাথা ব্যথা করছে। রুমে যাওয়া দরকার। তার এখন কড়া করে এক কাপ চা খেতে হবে। শিমুল চা নিয়ে অথয়ের রুমে এলো। অথয় তখন কাজের মেয়ে সখিনার সাথে খেলছিল। শিমুলকে দেখে মামনি মামনি করে ছুটে এলো। অথয় দেখতে পুরো বকুলের মতো, শুধু চোখ দুটো পেয়েছে ইপ্তির। কুচি কুচি দাঁত, গুলুমুলু গাল আর গোল গোল চোখ। যে দেখবে আদর করতে চাইবে পিচ্চিটাকে। শিমুলের দুই চোখের মনিও। এতক্ষণে সব অপমান, রাগ, কষ্ট মিটে গেছে অথয়কে দেখে। সব চিন্তা ঝেড়ে অথয়কে নিতে ব্যস্ত হয়ে পড়ল শিমুল। সারাদিন আজ অথয়ের সাথেই কাটল তার। অথয়কে খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো। অথয় দুপুরে ঘুমালে খেয়াল হলো দুপুর হয়ে গেছে। শাওয়ার নিয়ে নিলে একটা শাড়ি পরে নিল শিমুল। নামাজ পড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বেশ বাতাস ছুটেছে। বর্ষাকালে দুপুরে আকাশে কালো মেঘ ছেয়ে গেছে, এমন বাতাস ছুটে হয়তো বৃষ্টি হবে। খোলা চুল উঠছে শিমুলের। মনে মনে ভাবছে, এ কোন পরিস্থিতি, এ কোন সম্পর্কে আল্লাহ তাকে বেঁধেছেন যেখানে ভবিষ্যৎ তার জানা নেই।
সে কি আদৌ এই সম্পর্কগুলোকে একসাথেই বাঁধতে পারবে? ইপ্তি আর ওর গন্তব্য কি কোনো দিন এক হবে? মা এসব আতিক্যতা কিন্তু আমার ভালো লাগছে না। একেই চোখের সামনে শিমুল ঘুরঘুর করছে, তার উপরে তোমার বারবার ওকে আবার কাছে ঠেলে পাঠাচ্ছ। এটা তো আমার নতুন বিয়ে নয় যে নতুন বউয়ের মতো ওকে ট্রিট করতে হবে। এখন আবার ওকে নিয়ে ওর বাপের বাড়ি যেতে হবে কেন? দেখ ইপ্তি, এত কেন উত্তর আমার কাছে নেই। যেতে হবে, ব্যাস যেতে হবে। এত অবুঝ কবে থেকে হয়ে গেলি তুই? আর ভুলে যাস না, তোর বাবা আর আমি ওর বাবাকে জোর করে রাজি করিয়েছি অথয়ের জন্য। তুই কালকে মেয়েটাকে রুম থেকে রাতে বের করে দিয়েছিলি। এটা যে কারোর চোখে পড়েনি এমন কিন্তু নয়। কি ফাজিল মেয়ে রে বাবা, এখন সে তোমাদের এগুলো বলেও বেরিয়েছে? ও বলেনি, ও কিছুই বলেনি। আমি ওকে অথয়ের রুমে রাতে ঢুকতে দেখেছি। দেখ ইপ্তি, জীবন কারোর জন্য থেমে থাকে না। প্রতিটা মানুষ তার জীবনে একজন সঙ্গী চায়। তুইও ব্যতিক্রম না। অথয়ের বয়স এখন বাড়ছে, ওর একটা পারফেক্ট পরিবার লাগবে। এই কথাটা মাথায় রাখ। নিজের স্বার্থপরতা নিজের মেয়ের জীবনের কাল হতে দিস না। শিমুল মেয়েটা খুব ভালো, ওকে বকুলের জায়গা দিতে হবে না। দেখিস ও নিজের জায়গাটা নিজে বানিয়ে নেবে। আর তোরা আজ ওদের বাড়ি যাচ্ছিস, এটা ফিক্সড। কোনো কথা শুনতে চাচ্ছি না। আফসানা বেগম আর কথা বাড়ালেন না। ওনার যা বলার তা বলা শেষ। ইপ্তি যাই করুক ওনার কথার অমান্য করবেন না। উনি যাওয়ার পর ইপ্তি হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল বিছানায়। মাথার রাগে ফেটে যাচ্ছে তার, মাথার রগ ফুলে গিয়েছে। সব তছনছ করতে মন চাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। হাত দুটো দিয়ে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়েছে। বকুলের একটা বড় ছবি বেডরুমে বিছানার বিপরীতে লাগানো। ছবিটা ইপ্তির খুব প্রিয়। বকুলের ছবিটাই ওর দুষ্টু হাসিটা স্পষ্ট, চোখ মুখ উজ্জ্বল। এই মুখশ্রী কার না পছন্দ? ছবিটা যেন জীবন্ত। এক্ষুনি ইপ্তিকে বলে উঠবে, মার কথায় কিছু মনে করো না, জানোই তো মা একটু রাগী। তোমার জন্য ব্ল্যাক কফি করে আনছি, কফি খেলে দেখবে মেজাজ খারাপটা আর থাকবে না। কথায় আছে তিতাই তিতা কাটে। বলেই খিলখিল করে হাসবে। বকুলের চঞ্চলতা যেন ইপ্তির সর্বত্র ঘিরেছিল। কেন তার বকুলকে কেড়ে নিল নিয়তি? কেন আল্লাহ তাকে তার ভালোবাসা থেকে দূরে করে দিল? এমনই যদি হওয়ার ছিল, কি দরকার ছিল মায়া বাড়ানোর? বকুলের ছবিটার দিকে তাকিয়ে আছে ইপ্তি। অজান্তে এই চোখ থেকে পানি পড়ছে। সে জানে তার বকুল আর ফিরবে না। না ফেরার দেশে সে হারিয়ে গেছে, তবুও মন যে মানে না। আজ 2 মাস পরেও বকুলের স্মৃতি আঁকড়ে আছে সে। ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, হতে পারি স্বার্থপর, হতে পারি অবুঝ, হতে পারি সবচেয়ে নিম্ন শ্রেণী, কিন্তু দিন শেষে আমার বৃত্তের কেন্দ্রে কিন্তু তুমিই না। আমি ভালো নেই, সত্যি ভালো নেই। দুপুরের খাবারের জন্য সখিনা শিমুলকে ডাকতে এলে শিমুলকে অথকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকতে দেখে। হালকা ডাক দিতে শিমুল ধরফড়িয়ে উঠে পড়ে। খালায় আপনারে ডাকছে ছোট ভাবি? তুমি খেয়েছো? না, এখনো খাই নাই। ও, তাহলে ভাত নিয়ে এখানে একটু বসো কেমন? বাবু গভীর ঘুমে, কেউ না থাকলে হঠাৎ উঠে ভয় পাবে। ঠিক আছে? আচ্ছা। সখিনা মেয়েটার বয়স খুব বেশি না, 13 কি 14 হবে, তবে মেয়েটা খুব চটপটে। বকুল নিজ উদ্যোগে ওকে স্কুলে ভর্তি করিয়েছিল। এবার 7-এ পড়ে। মেয়েটার কাজ একটু ঝটপটে কিন্তু নিপুণ। শিমুলের বেশ লাগে মেয়েটাকে, তবে একটু বেশি বকবক করে। এই বয়সে এটা বেমানান তা নয়, কিন্তু কিছু কিছু সময় অতিরিক্তও লাগে। খাবার টেবিলে সবাই উপস্থিত। বিয়ের কারণে যে আত্মীয়রা এসেছেন তারা খাবারের পর চলে যাবেন। শিমুল এত দেরিতে আসায় সবার ভেতর একটা কানাঘুষা ব্যাপার চলছে। আফটার অল বউ বলে কথা। আফসানা বেগম কাছে এসে বললেন, শিমুল, তোমার নিশ্চয় ক্ষুধা লেগেছে। না মা, তেমন কিছু না। আসলে অথৈকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছিলাম। এতটা বেলা হয়ে গেছে টের পাইনি। ভালো করেছো, তোমাকে সকালে একটু টায়ার্ড লাগছিল। কি গো, এসো। বৌমাকে দাঁড় করে রাখবে নাকি? মা, আপনি বসুন, আমি বেড়ে দিচ্ছি। সেটার কি দরকার? বসুন না মা। আফসানা বেগম বহু মানা করার পরও শিমুলের কাছে তাকে হার মানতে হলো। সবাইকে বেড়ে দেওয়ার পর আফসানা বেগম তাকে জোর করে খেতে বসালো। দুপুরের খাওয়া দাওয়ার পর আত্মীয় স্বজন বিদায় নিলেন। একদিকে যেন ইপ্তি হাঁপ ছেড়ে বেঁচেছে। তাদের সামনে একরকম বউ বর খেলতে হচ্ছিল। ইপ্তি নিজের রুমে যাবে, তখন সিকান্দার সাহেব তাকে স্টাডি রুমে যেতে বললেন। ইপ্তি ভালোভাবেই বুঝতে পারছে কি নিয়ে কথা হবে।
তার বাবা অহেতুক কারণে তাকে ডাকেনি। ইপ্তি বস, বসের কথা বলাটা দরকার। জি বাবা, বলো, শুনছি। হারুন সাহেবকে আমি ফোনে বলে দিয়েছি তোরা 4:30 এখান থেকে বের হবি। ইটস অলরেডি 4 PM। আই থ্যাংক ইউ। শুট হারিয়াফ। বৌমাকে বল রেডি হতে। মেয়েদের রেডি হতে টাইম লাগে। বাবা, অথয় আর শিমুল গেলে হয় না। অহেতুক আমাকে এর মধ্যে টানা কি দরকার? শোন, মানুষ সামাজিক জীব, তার জীবন সমাজকে ঘিরে হয়। আমি জানি তোর উপর আমরা চাপ সৃষ্টি করছি, কিন্তু সত্যি বলতে এটা অপ্রয়োজনীয় নয়। আর 2 মাস তুই অথৈকে কতটুকু দেখছিস? তুই বকুলের শোকে এতটাই বিভোর যে মাঝে অথৈ খেলতে চেয়ে চেয়ার থেকে পড়ে থুতনি ফাটিয়ে ফেলেছে, অথচ তোর খেয়াল নেই। মেয়েটা বাবা বলতে পাগল, অথচ তুই ওকে 5 মিনিট সময় দিচ্ছিস না। আচ্ছা, ওর এই বাড়তি বয়সে একটা পারফেক্ট পরিবার কি ওর প্রাপ্য নয়? মা বলতে মেয়েটা পাগল ছিল। শিমুল অনেকটা নয়, পুরোটাই ওকে সামলে নিয়েছে। এখন ও যদি দেখে ওর মামনি আর বাবার মধ্যে সম্পর্কটা ভালো না দেখে, লাইফ আদার চাইল্ড, ওর সাইকোলজিতে এটা কতটা ইফেক্ট পড়বে তা তোর অজানা নয়। আর বন্ধু হয়ে যে দাম্পত্য কাটানোর যায় না তা তো নয়। তোরা বন্ধু হ, ওকে ভালোবাসতে আমি বলবো না, তবে ওকে বন্ধুর জায়গাটা দে। এটা নিজের জন্য নয়, অথইয়ের জন্য। নাও গো। ইপ্তি তার বাবার কথাগুলো মন দিয়ে শুনছিল। একটি কথাও ভুল বলেননি তিনি। তার প্রতিটি কথা, প্রতিটি পয়েন্ট একদম সঠিক। বলে না, বাবা মা কোনোদিন ভুল হন না। আমরাই কেন জানি তাদের কথা বুঝতে চাই না। ইপ্তি শিমুলকে সকালে এত উল্টাপাল্টা জিনিস বলেছে যে এখন তার সামনে যেতে মন খচখচ করছে। না পেরে সখিনাকে ডাকে সে। ভাইজান ডাকছিলেন? হুম, ভাবিকে বলো রেডি হয়ে অথয়কে নিয়ে নিচে নামতে। আমি গাড়িতে অপেক্ষা করছি। জি আচ্ছা ভাইজান, আর কিছু কমু? ওই ঠিকভাবে উচ্চারণ করো। জি আচ্ছা ভাইজান, আর কিছু বলবো? এবার ঠিক আছে। না, এটা বললে হবে না, এখন যা। সখিনার এক সমস্যা, নিজের আঞ্চলিকতা ছাড়তে পারে না। মেয়েটা চাইলে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, কিন্তু বলে না। মাঝে মাঝে ইপ্তি ঝাড়ে যদি বলে। এছাড়া কুমিল্লা খুলনা মিলিয়ে কিছু একটা মিশ্র ভাষা বলে। বিগত আধা ঘন্টা যাবৎ ইপ্তি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শিমুলের খোঁজ নেই। ইপ্তির মেজাজ বিগড়াতে লাগলো। এত দেরি কেন হচ্ছে? এই মেয়ে কি তবে বিয়ে বাড়ির সাজ দিতে বসলো? আধা ঘন্টা পর শিমুল নেমে এলো অথৈকে নিয়ে। পরনে তার ক্রিম গোল্ডেন মিহি কাজের জামদানি। শাড়িটা যেন হলদেটে ফর্সা গায়ের সাথে মিশে আছে। চোখে কাজল, চুল খোলা, বাতাসে চুলের সাথে কানের ঝুমকোটাও দুলছে। হালকার সাজে মোমের পুতুল লাগছে যেন শিমুলকে। দূর থেকে মনে হচ্ছিল বকুল তার কাছে আসছে। খুব কাছাকাছি এলে ইপ্তির ঘোর কাটে। এটা বকুল নয়, এটা শিমুল। দু বোনকে দেখতে অনেকটা একই রকম লাগে, যদিও এই প্রথম ইপ্তির কাছে এটা ধরা পড়েছে। ইপ্তি নিজের উপর মেজাজ খারাপ লাগছে। সে কি করে শিমুলকে বকুল ভেবে নিল? বকুল ফিরবে না, কোনো দিন ফিরবে না। কোনো কথা না বলেই ইপ্তি গাড়িতে উঠে পড়ে। শিমুলও কোনো কথা বলেনি। একই গাড়িতে পাশাপাশি দুজন দুজনের মধ্যকার দূরত্ব 2 হাতও নয়, অথচ তাদের মনের দূরত্ব বহু মাইল। কেউ কোনো কথা বলছে না, তিনপত নীরবতা। গাড়ি ছুটছে আপন গতিতে নিজ গন্তব্যের দিকে। চটনাঘাট শিমুলদের বাড়িতে তারা পৌঁছালো। সারা রাস্তায় ইপ্তি আর শিমুলের মাঝে কোনো কথা হয়নি। 2-1 চোখাচোখি হতেই ইপ্তি চোখ সরিয়ে নিয়েছে। অথয়ের বয়স এখন 2 বছর 10 মাস। তার কৌতূহল অনেক। গাড়ির কাছ দিয়ে রাস্তায় যা দেখছে, খুব আগ্রহের সাথে তার মামুনিকে সে দেখাতে দেখাতে এসেছে। ভাঙা ভাঙা বাক্য বলে, কিছু শব্দ বলতে পারে না, আবার কিছু শব্দের উচ্চারণ ক্লিয়ার না। যেমন মামুনিকে মাউনি, তরকারিকে তক্কারি, বাদামকে বাদান, গাড়িকে গাই। রাস্তায় কিছু দেখলেই মাউনি উচে। আর শিমুলও তাকে জিনিসটার বিবরণ দিতে দিতে এসেছে। এখন এটা অথই কতটুকু বুঝছে কে জানে। ইপ্তির মাঝে মাঝে খুব হাসি পাচ্ছিল। এত আগ্রহ নিয়ে শিমুল যে তাকে বোঝাচ্ছে 10 মিনিট পরেই সে ভুলে যাবে। বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ালে দারোয়ান গেট খুলে দেয়। শিমুলদের বাড়ি ধানমন্ডিতে, খুব পুরাতন 5 তলা বাড়ি। শিমুলরা 3 তলায় থাকে। বাসায় হারুন সাহেব আর একটা বিশ্বস্ত কাজের ছেলে।
ঠিক কাজের ছেলে নয়, কেয়ারটেকার লোকমান থাকে। এতদিন শিমুলি ছিল হারুন সাহেবের কাছের সঙ্গী, এখন তাকে লোকমানের সাথেই থাকতে হবে। মেয়ে যে এখন অন্য সংসারের আলো হয়ে আছে। নানাকে দেখে অথই দৌড়ে নানার কোলে উঠে গেল। মেয়েকে একদিন না দেখতে পেয়ে অস্থির হয়েছিলেন হারুন সাহেব। মেয়ের জামাইকে দেখে যেন প্রাণে পানি এলো তার। যতই হোক, বিয়েটা আর 5টা বিয়ের মতো তো নয়। ইপ্তির খুবই অস্বস্তি লাগছে। এর আগেও সে এ বাড়িতে এসেছে, পার্থক্য একটাই, তখন সে বকুলের সাথে আসতো। বকুলের রুমটা তালাবদ্ধ, হারুন সাহেব তালা দিয়ে রেখেছেন। খোলা থাকলে শুধু মনে হয় মেয়েটার স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে। এখন ইপ্তিকে শিমুলের ঘরেই থাকতে হবে। যতই হোক, শিমুল তার বিয়ে করা বউ। এখন শ্বশুরের সামনে অপ্রীতিকর ঘটনা ঘটুক সে তা চায় না। তাই ফ্রেশ হতে শিমুলের রুমে এসে গেল। এই প্রথম এত বছরে শিমুলের ঘরে সে প্রবেশ করেছে। বকুলের সাথে ইপ্তির বিয়ের প্রায় 5 বছর হতে চলেছে। এই এত বছরে সে কোনোদিন শিমুলের রুমে আসেনি। মূলত প্রয়োজন হয়নি। শিমুলের রুমটা খুব সিমসাম গোছানো। একপাশে বিশাল বুকশেলফ, তাতে বিভিন্ন রাইটারদের বই। শিমুল পড়তে ভালোবাসে, তাই বিভিন্ন রাইটারের বই জোগাড় করে রেখেছে। টেবিলে তার মেডিকেল বই ভর্তি, সব সুন্দর করে সাজানো। সমস্যাটা হলো খাট ব্যতীত কোনো শোবার ব্যবস্থা নেই। আজ তাদের একই বিছানায় ঘুমাতে হবে। ইপ্তির এখানে আগে কিছু কাপড় ছিল, যা এখন শিমুলের রুমে রাখা হয়েছে। শিমুল অথয়ে জামা বদলাতে রুমে আসলে দেখে ইপ্তি কিছু একটা নিয়ে চিন্তিত। কি হয়েছে? কিছু ভাবছেন? না, তেমন কিছু না। ও, তাহলে ফ্রেশ হয়ে নিন, আমি কফি দিচ্ছি। আচ্ছা শিমুল, ঘুমানোর কি ব্যবস্থা? ওটা নিয়ে চিন্তা করবেন না। অথই আর আপনি খাটে শুয়ে যাবেন, আমি নিচে বিছানা করে নিব। ঠান্ডা লাগবে না? সেটা নিয়ে ভাববেন না, তাছাড়া তো উপায় নেই। আর সত্যি বলতে, আমরা তো কালকে চলে যাব, তাই এটা নিয়ে প্যারা নেওয়ার মানে নেই। তাহলে তুমি ওপরে শুয়েও, একটা রাতেই তো ব্যাপার। আর অথই তোমাকে ছাড়া ঘুমাবে না, তাই সমস্যা হবে না। না না, তার দরকার নেই। দরকার আছে, এই নিয়ে কথা বাড়িও না। বলে ইপ্তি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। শিমুলের মাথায় ঢুকছে না, এই অবুঝ মাথামোটা ঢিট লোকটা বুঝদারের মতো কথা কিভাবে বলছে। শিমুল অথয়ের জামা বদলে হারুন সাহেবের কাছে দিয়ে লোকমানকে খুঁজতে গেল। ছেলেটা আজ না, বছর 10 হবে তাদের সাথে আছে। 18-19 বছরের একটা ছেলে, সিমসাম গড়ন, প্রচুর বলদ। এবার দ্বিতীয়বার এসএসসি দিল, গতবার ফেল করেছে। হারুন সাহেব ওকে কাজের লোক হিসেবে দেখেন না। যখন 7 কি 8 বছর বয়স হবে, তখন এক বৃষ্টির রাতে বাসার সামনের টঙের দোকানে ছেলেটাকে পান তিনি। সেখান থেকে আশ্রয় দিয়েছেন। আত্মভোলা কিসামের ছেলে লোকমান। শিমুল এক দণ্ড ওকে ভরসা করতে পারে না। আগে যখন শিমুল ডিউটিতে থাকতো, 100 বার ওকে ফোন করে শুনতো বাসার সব ঠিক আছে কিনা। এখন শিমুল রান্না করতে যাবে, তাই অথৈকে পাহারা দিতে লোকমানকে প্রয়োজন। ইপ্তি ফ্রেশ হয়ে আসতে আসতে যাতে অথৈকে দেখে রাখে। অবশেষে রান্নাঘরে পেঁয়াজ কাটতে পাওয়া গেল লোকমানকে। ওই, কি করছিস? আপা পাক করাম, আপনি আইছেন, আজকে আপনারে আর দুলাভাইরে আমার হাতে রান্না খাওয়ামু। রান্নাটা আমি করব, অন্য আরেকদিন তুই করিস। যা, অথইকে একটু দেখে রাখবি। কেন আপা, আমার রান্না খাইবেন না? আজ না, আজকে বাবার পছন্দের সব বানাবো। তুই বাবার রুমে যা, অথই ওখানে আছে। আর দৌলা ভাইকে জিজ্ঞেস করিস কিছু লাগবে কিনা। লোকমান মন খারাপ করে রওনা দিল হারুন সাহেবের রুমের দিকে। শিমুল খোপাটা বেঁধে শাড়ির আঁচল মাজায় গুজে নিল। দূর থেকে বেশ গিন্নি গিন্নি লাগছে। কেউ বলবে না ওর কালকে বিয়ে হয়েছে। আধা ঘন্টা যাবৎ শিমুল রান্নাঘরে আছে, ঘেমে নিয়ে একসার। এরই মধ্যে হারুন সাহেব রান্নাঘরে আসেন। নিজের মেয়েকে এরূপ গিন্নি রূপে দেখতে তার বেশ লাগছে। কিরে মা, কি করিস? রান্না করি গো, আজকে স্পেশাল রান্না। মৌরলা মাছের চচ্চড়ি, মুড়িঘণ্ট, পাবদা মাছের ঝোল আর টমেটোর টক। সে কি রে, কোনো মাংস, বড় মাছ রান্না করবি না? জামাই আছে তো। বাবা, তুমি ভুলে যাচ্ছ, তোমার জামাই কিন্তু নতুন জামাই নয়, পুরান জামাই। শুধু সম্পর্কের নাম বদলেছে। আর ইপ্তি কোন কালে তোমার বাড়ি এসে মন্ডা মিঠাই খেত, সেই তো বাঙালি ভর্তা ভাত। ওর কিছুতে কিছু যায় আসবে না। তোর সাথে আমি কথাই পারবো না। আচ্ছা, ইপ্তি তোকে মেনে নিছে তো? হারুন সাহেবের কথায় স্মিত হেসে উত্তর দিল। ও যে মানবে না তা তো অজানা ছিল না বাবা। ইনফ্যাক্ট ও যে আমায় মেনে নেয়নি, তাতে বরং একদিক থেকে আমি
খুব খুশি, কারণ ও আমার বোনটাকে খুব ভালোবাসে। আজ আমার জায়গায় অন্য মেয়ে বিয়ে করে যদি মেনে নিয়ে সংসার করতো, তখন কি জিনিসটা তোমার ভালো লাগতো বাবা? না, তাই না? আর সত্যি বলতে আমি আর ইপ্তি অনেকটা তেল আর পানি, যতই ঝাঁকাও না কেন ক্ষণিকের জন্য তা মিলবে, পরে আবার আলাদা হয়ে যাবে। তাই অহেতুক জোর করে একটা সম্পর্ক তৈরি করার দরকার নেই। আমরা তো জীবনটা নষ্ট করে দিলাম, তাই না রে? আহা বাবা, সবার জীবনে সব পেতে হবে এমন তো কথা নেই, তাই না? এই দেখো না, আমি তো মেনেই নিয়েছিলাম আমার কোনো দিন বিয়ে হবে না। আল্লাহর রহমতে হয়েছে তো। আমি কোনো দিন মা হতে পারবো না, মা ডাক শুনতে পারবো না, কিন্তু আল্লাহর ইচ্ছেতেও তাও হয়েছে। অথই আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়া বাবা। হতে পারি আমি ওর খালা, সৎমা, মামুনি, কিন্তু মামুনিতে মা ডাকটা তো আছে। সারা জীবন ও আমার কাছে থাকবে আমার মেয়ে হয়ে। বাবা, জীবন নষ্ট হয়নি, করলাম না সংসার, কি যায় আসে বলো? মারে তুই এমন কেন রে মা? হয়েছে, এখন যাও রুমে, চা করে পাঠাচ্ছি। লোকমানকে ইপ্তি কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে বলো। এতক্ষণ বাবা মেয়ের কথা একজন আড়ালে শুনছিল। দ্বিধা কাজ করছে, মস্তিষ্ক বলছে এই বিয়েটাকে গুরুত্ব দেওয়া যাবে না, তাহলে বকুলের অধিকার শিমুলকে দিতে হবে। অপরদিকে মন বলছে তোমার মেয়ের জন্য একটা মেয়ে তার সারাটা জীবন বলি দিচ্ছে, তোমার উচিত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। মন এবং মস্তিষ্ক কার জিত হবে এটা এখন দেখার পালা, শুধু সময়ের অপেক্ষা। বারান্দায় দাঁড়িয়ে ননস্টপ সিগারেট টেনে যাচ্ছে ইপ্তি। মনে প্রশ্নরা ভিড় করেছে তার, কিন্তু সমীকরণ যার সমাধান খুঁজে পাচ্ছে না সে। নিকোটিনে নাকি মস্তিষ্কের স্নায়ু শান্ত হয়, তার ক্ষেত্রে হচ্ছে না। শিমুল নামের মেয়েটিকে সে যতই দূরে ঠেলতে চাচ্ছে ততই যেন জড়িয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে পানি নিয়ে রান্নাঘরের দিকে যেতে হারুন সাহেব আর শিমুলের কথোপকথন পুরোটাই শুনেছিল ইপ্তি। তারপর থেকে একটা প্রশ্ন বারবার মাথায় চড়ে বসছে, ভুল করছে নাকি সে? খাওয়া দাওয়ার পর রুমে এসে অথৈকে শুয়ে দেয় শিমুল। আজ ঘুমোতে খুব জ্বালিয়েছে অথৈ, কিছুতেই ঘুমাবে না। শেষমেশ খুব জোর করে ঘুম পাড়াতে হয়েছে তাকে। রুমে ইপ্তিকে না দেখতে পেরে বারান্দায় উকি মারে শিমুল। খাবার টেবিলে খুব চুপচাপ ছিল ইপ্তি। যতবার হারুন সাহেব কিছু জিজ্ঞেস করেছেন শুধু হ্যাঁতে উত্তর দিয়েছে। শিমুলের ইচ্ছে ছিল একবার জিজ্ঞেস করার, কিন্তু বাবার সামনে কিছু জিজ্ঞেস করেনি। অথৈকে শুয়ে বারান্দায় গেলে ইপ্তিকে সিগারেট খেতে দেখে শিমুল। ধীর পায়ে পাশে গিয়ে দাঁড়ায় সে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ইপ্তি সিগারেটটা ফেলে দিয়ে শিমুলের দিকে তাকায়। কিছু বলবে? ঘুমাবেন না? রাত তো অনেক হয়েছে। অথই কি করে? ঘুমিয়ে গেছে, আজ অবশ্য জ্বালিয়েছে। তুমি ঘুমাতে যাও, দেরি হয়ে গেছে এমনিতেও। যাচ্ছি, আপনিও আসুন। বলেই চলে যেতে নিলে ইপ্তি কি মনে করে শিমুলকে ডেকে বসে। আজ তার খুব একা একা লাগছে, কষ্টগুলো যেন ঘিরে ধরেছে তাকে। শিমুল, হুম। সময় হবে একটু? বলুন। আচ্ছা, আমি কি খুব খারাপ? জি। ইপ্তির দৃষ্টি বাহিরে রাস্তার দিকে স্থির। সোডিয়ামের আলোতে তার চোখগুলো চিকচিক করছে। একটু থেমে আবার বলে, আমি মানুষটা কি খুব খারাপ? কেন বলুন তো? আমার না খুব দম বন্ধ লাগে শিমুল, খুব দম বন্ধ লাগে, ইচ্ছে করে মরে যেতে, কিন্তু পারি না জানো। যখন ভাবি এমন কিছু করব, অথয়ের মুখটা চোখে ভাসে। বকুল ওকে আমার ভরসা রেখে গেছে, আমি না সত্যি পারছি না। এই যে এখানটায় খুব কষ্ট হয়। আমিও চাই সুখী থাকতে, আমিও চাই আশেপাশে মানুষগুলো সুখী রাখতে, কিন্তু পারি না জানো। বলতে বলতে গলা ধরে এসেছে ইপ্তির। আবার বলা শুরু করে, আমি এই বিয়েটা মানতে পারছি না, তোমাকে মানতে পারছি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে তোমাকে মেনে নিলে আমার বকুল প্রতি অন্যায় হবে, আবার মনে হচ্ছে না মেনে নিলে তোমার প্রতি অন্যায় হবে। আমি আর পারছি না শিমুল, আর আমি আর পারছি না। এই দ্বিধায় থাকাটা খুব কষ্টের। হঠাৎ শিমুলের হাত দুটো আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলতে লাগে, আচ্ছা, আমি কি দোষ করেছিলাম বলো? আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিলেন, আমার বকুলকে কেন কেড়ে নিলেন আমার থেকে? বলতে পারো? সবাই আমাকে অবুঝ ভাবছে, আমাকে বলছে আমি নাকি একটা রেসপন্সিবল বাবা নই। কিন্তু আমি কি করব বলো? অথয়ের কাছে গেলে যেন বকুলের স্মৃতি আরও চেপে ধরতো আমায়। বকুল মারা যাবার পর থেকে ইপ্তিকে কাঁদতে দেখেনি শিমুল। এই প্রথম ইপ্তি কাঁদছে, বিলাপ করে কাঁদছে। ইপ্তিকে একটা অবুঝ বাচ্চার মতো লাগছিল। অজান্তেই শিমুলের চোখে পানি চলে আসে। লোকটা নিজের ভেতর গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে।
ইপ্তি যে কিনা 1 মিনিট বকুলকে চোখের আড়াল হতে দিত না, আজ তাকে বকুলকে ছাড়া এই 2 মাস থাকতে হচ্ছে এবং সামনেও থাকতে হবে, বাঁচতে হবে। আমার বকুলকে এনে দাও শিমুল, প্লিজ। ওকে ছাড়া আমি পারছি না, আমার দম বন্ধ লাগে বকুল, প্লিজ। ইপ্তি কাঁদছে, সাথে শিমুলও। সে নিরুপায়। সেদিনও ছিল যেদিন বকুলের শেষ কেমো দেবার কথা থাকে। আজ থেকে 4 মাস আগে বকুলের শুধু বমি বমি পেত, মাথা ঘোরাতো। প্রথমে সবাই ভেবেছিল বকুল বোধ হয় আবার কনসিভ করেছে। সবাই খুবই খুশি ছিল, খুব জলদি আবার আরেকটা বাচ্চা আসবে, কারণ অথই তখন 2.5 বছর। শিওর হওয়ার জন্য টেস্ট করালে ধরা পড়ে বকুলের পেটে টিউমার রয়েছে। টিউমারটার কন্ডিশন ভালো নয়, খুব জলদি এটাকে অপারেশন করতে হবে। শিমুল তার পরিচিত সকল ডাক্তারের সাথে কথা বলে বেস্ট ডাক্তার দিয়ে অপারেশনের ব্যবস্থা করে। অপারেশন সাকসেসফুল হলেও কিছু অংশ থেকে যায়, যা পরে সেটা ক্যান্সারের রূপ নেয়। ইপ্তি শিমুল সকল প্রকার চেষ্টা চালায় বকুলকে ভালো করার। 1.5 মাসে 5টা কেমো দেওয়া হয় বকুলকে। বকুলের সব চুল পশম পড়ে যায় এতে, কিন্তু শেষ রক্ষাটা হলো না। বকুলের শরীর কেমো চাপ নিতে পারেনি, সে ইপ্তিকে ছেড়ে না ফেরার দুনিয়ায় পাড়ি দেয়। শিমুলে অল্প সময়ে এত কেমোর ধকল বকুলের শরীর নিতে পারবে না বিধায় বারবার মানা করেছিল, কিন্তু বাঁচার লোভে বকুল জেদ ধরে বসে। কিন্তু শেষ রক্ষা হলো কই? সেদিন শিমুল নিরুপায় ছিল বকুলের জেদের কাছে, আজ ইপ্তির অবস্থাতেও সে নিরুপায়। ফজরের আজানে ঘুম ভাঙে শিমুলের। চোখ খুলতেই নিজের ওপর ভারী কিছু অনুভব করে। ভালো করে লক্ষ্য করে দেখে ইপ্তি ওকে জড়িয়ে ওর বুকের কাছে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। তারা বারান্দাতে ফ্লোরে বসে ঘুমোচ্ছিল। পরক্ষণে রাতের কথাগুলো তার মনে পড়ে গেল। ইপ্তিকে সান্ত্বনা দিতে দিতে কখন যে ওকে জড়িয়ে ধরেছিল খেয়াল ছিল না শিমুলের। আর ইপ্তিও কাঁদতে কাঁদতে শিমুলকে জড়িয়ে ধরেছিল। ওভাবে ঘুমিয়ে পড়েছিল দুজন। শিমুলের মনে এখন অন্য চিন্তা উদয় হলো। এখন বান্দা না হয় ঘুমোচ্ছে, কিন্তু উঠে যদি দেখে শিমুল তার এত কাছে, তাহলে একটা কুরুক্ষেত্র বাঁধাবে। আস্তে করে ইপ্তিকে সরিয়ে দিতেই ইপ্তির ঘুম পাতলা হয়ে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই শিমুল 2 হাত দূরে সরে বসল। কাল রাতে ইপ্তি চরম ঘুরেছিল, তার অনেক কিছুই মনে আসছে না। চোখ খুলে ইপ্তি নিজেকে বারান্দায় দেখে মনে করতে পারছিল না আসলে হয়েছেটা কি। কাল রাত অথই উঠে যাবে এখনই, আপনি বেডে ঘুমান, আমি নামাজ পড়তে গেলাম। এক নাগাড়ে কথাগুলো বলেই কোনো মতে শিমুল সেখান থেকে কেটে পড়ে। কাল রাতে যা হয়েছে সেটা নিয়ে কথা বলতে চায় না আরো। ইপ্তিও বেশি না ঘেটে বিছানায় শুতে চলে যায়। সকাল 9টা। অথইকে নাস্তা করিয়ে শিমুল হারুন সাহেব আর লোকমানকে খাবার বেড়ে দেয়। ইপ্তি তখনও ঘুমে বিভোর। আজ তারা বাড়ি ফিরবে। আফসানা বেগম ফোন করেছিল খোঁজ নিতে। তখন সিকান্দার সাহেব জানান আজ একটু অফিসে আসতে হবে ইপ্তির, তাই ওদের নাস্তা করে বের হয়ে যেতে হবে। হারুন সাহেব খাবার খেতে খেতে জিজ্ঞেস করেন, ইপ্তি ওঠেনি? ও তো বেশ আর্লি রাইজার। না বাবা, আসলে এক খাটে 3 জন, ওর ঘুমে ডিস্টার্ব হয়েছিল, ভোরের দিকে ঘুমিয়েছি। কাল রাতের কথা জানতে পারলে হারুন সাহেব আবার কষ্ট পাবেন, তাই শিমুল কৌশলে চেপে গেছে। চুপচাপ হলেও শিমুলের প্রখর বুদ্ধি, সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সে ভালোই জানে। হারুন সাহেব আর লোকমানের খাওয়ার শেষে সব গুছিয়ে ফেলে। এখন ইপ্তিকে ডাকতে হবে, নয়তো সত্যিই দেরি হয়ে যাবে। অথৈকে লোকমানের কাছে দিয়ে রুমের দিকে যায় সে। রুমে যেয়ে দেখে ইপ্তি পুরো বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। ঘুমন্ত ইপ্তিকে দেখলে খুব মায়া লাগছে শিমুলের। ইপ্তি রাগী হলেও মুখটা বেশ মায়া মায়া, বিশেষ করে ও চোখ দুটা যেন একটা মায়ার সাগর, যার তল পাওয়া দুষ্কর। কপালের উপরে চুলগুলো পড়ে রয়েছে। সত্যি বলতে ইপ্তিকে দেখতে খারাপ লাগে না শিমুলের। যথেষ্ট সুদর্শন পুরুষ সে। 5 ফিট 11 হাইট, যেমন লম্বা তেমন দৈহিকরণ। যে কোনো মেয়ের ভালো লাগবে। শ্যামলাটে গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কপালের চুলগুলো ফেলে রাখে। মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান হিরো লাগে। খাড়া নাক, রাগ হলে লাল হয়ে যায়, অথচ এখন একদম শান্ত লাগছে। কতক্ষণ এভাবে ইপ্তিকে দেখছিল তা জানা নেই শিমুলের। হঠাৎ চোখ খুলতেই ইপ্তি চরম আকারে ধাক্কা খায়। এভাবে নিজের এত কাছে শিমুলকে দেখবে কল্পনাতেও ছিল না তার। শিমুলও এ সময় দ্রুততার কারণে বেশ লজ্জায় পড়ে যায়। এভাবে চোখ খুলবে ইপ্তি সেটা ভাবেনি। তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ে শিমুল। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমাদের বাড়ি যেতে হবে। বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় শিমুল। লজ্জায় এক মুহূর্ত দাঁড়াতে পারছিল না ইপ্তির সামনে। নিজের ওপরে রাগ লাগছে তার। কি করছিল সে? না জানি ইপ্তি কি ভাববে। আর ইপ্তি এখনো বিছানায় বসে ভেবেই যাচ্ছে হলোটা কি ওর সাথে।
হারুন সাহেবের মনটা আজ ভালো নেই। মেয়েটা আজ নিজের বাড়ি চলে যাবে, কিছুতে নিজেকে সামাল দিতে পারছেন না। এতদিন শুধু ভাবতেন মেয়েটার বিয়ে কবে হবে, কিন্তু এখন যখন মেয়েটার বিয়ে হয়ে গেছে তখন আফসোস হচ্ছে, ইস, মেয়েটাকে যদি তার কাছে রেখে দিতে পারতেন। বারবার চোখ ভিজে যাচ্ছে। মেয়েটা চলে গেলে কিভাবে নিজেকে আটকে রাখবেন কে জানে। বাবারা বুঝি এমনই হয়, নিজের কলিজার টুকরোকে আদরের সোহাগে বড় করে, নিজের সবকিছু দিয়ে তাকে আগলে রাখে, তারপর একদিন একটা রাজকুমারের হাতে তাকে সঁপে দেয় এই ভরসায় যে তার মেয়েকে দেখে রাখবে সে, তার মতোই মাথায় করে রাখবে সেই রাজকুমার। তখন নিজের বুকটা খালি হয়ে যায়, নিজের বুকে রক্তক্ষরণ হয়, অথচ কাউকে দেখাতে পারে না। আজ হারুন সাহেবের অবস্থাটাও তাই। ওনার আছে এই একটা সম্বল, সারা জীবনের পুঁজি। এখন তার সেই জমানো পুঁজি ইপ্তির ঘর আলো করবে, কিন্তু ইপ্তি কি তার এই রাজকুমারীর যোগ্য খেয়াল রাখবে? তার কলিজার টুকরোকে তার মতোই আগলে রাখবে? খালুজান আভারা রেডি, এখনই বাইর হইব। লোকমানের কথায় খেয়াল থেকে বের হন তিনি, চোখ জোড়া মুছে বললেন, তুই যা, আমি আসতেছি। যে আচ্ছা। লোকমান চলে গেলে টেবিল থেকে মোটা ফ্রেমের চশমাটা হাতে নেন হারুন সাহেব। তাকে শক্ত হতে হবে, মেয়ের বাবা হতে গেলে এগুলো তো মেনে নিতেই হবে। শিমুল খাওয়ার পর অথৈকে রেডি করিয়ে দিতে লাগলো। ইপ্তি রুমে এসে দেখে শিমুল, তোমার বাসায় আমার কিছু কথা আছে। সকালের ঘটে যাওয়া ঘটনার পর থেকে এখন পর্যন্ত শিমুল ইপ্তির সাথে সোজা মুখে কথা বলেনি, খানিকটা এড়িয়ে চলছিল। এখন ইপ্তির কথা শুনে মনের মাঝে খচখচ করা শুরু করলো। না জানি ইপ্তি কি বলবে। কি হলো, শুনছো আমি কি বলছি? জি বলেন, শুনতেছি। আচ্ছা, বাসায় যে বলবো, রেডি হয়ে নাও। বলেই শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো ইপ্তি। শিমুল যেন হাত ছেড়ে বাঁচল। শিমুলের সকালবেলার ঘটনা মনে পড়তেই মুখ নাক লাল হয়ে গেল। এটা ইচ্ছাকৃত না, কিন্তু ইপ্তি ঘটনাগুলোকে কিভাবে নিচ্ছে কে জানে। সকাল 10টা, ইপ্তিরা সম্পূর্ণ রেডি। ইফতি গাড়িতে বসে ওয়েট করছে। শিমুল লোকমানকে যাবতীয় সব বুঝিয়ে দিচ্ছে। এখন লোকমানের দায়িত্ব হারুন সাহেবের দিকে খেয়াল রাখা। হারুন সাহেব বারবার চোখ মুছছেন যাতে শিমুলের চোখে না পড়ে, কিন্তু শিমুলের চোখে বাবার চোখের পানি এড়ালো না। বাবার সামনে দাঁড়িয়ে বাবা চোখ মুছে বলল, আমার কথা মনে পড়লেই আমাকে ফোন দিবা, আমি আর পুচকু চলে আসব। অথৈকে আদর করে পুচকু নামে ডাকে শিমুল। তুই নিজের খেয়াল রাখিস। চোখ মুছো, এভাবে কাঁদলে আমার ভালো লাগবে? আচ্ছা, আর কাঁদিস না, সাবধানে যাস। লোকমানকে বুঝিয়ে দিছি, সাবধানে থেকো বাবা। আয় তোরা। বাবাকে জড়িয়ে ধরে বিদায় নিল শিমুল। গাড়িতে বসে বাইরের দিকে তাকিয়েছিল। সারা রাস্তা কোনো কথা বলেনি। অথয়ের কথাতে শুধু হ্যাঁ এগুলোই বলেছে। মনটা তারও ভালো নেই। বুড়ো মানুষটা না জানি কিভাবে থাকবে। ইপ্তি ভালোভাবেই বুঝতে পারছিল শিমুলের মন খারাপ, তাই কোনো কথা বলেনি। সারাটা রাস্তা নিশ্চুপ ছিল দুটো মানুষ। বাসায় ঢুকতেই সিকান্দার সাহেব জানিয়ে দিলেন ইপ্তিকে 5 মিনিটে ফ্রেশ হয়ে নিতে, অফিসে আর্জেন্ট যেতে হবে। শিমুল অথয়ের রুমে যেতে নিলে ইপ্তি বলে ওঠে, কোথায় যাচ্ছ? রুমে ফ্রেশ হব। আজ থেকে এই রুমে থাকতে পারো তুমি? জি। এভাবে করে আমি অথয়ের কাছে থাকতে পারবো। এই 2 মাসে আমি ওর ধারে কাছে থাকি না, বিদায় মেয়েটা আমার কাছেও আসতে চায় না। আচ্ছা হুম শুনুন, একটা কথা বলার ছিল। কি? আমি কাল থেকে জয়েন করতে চাচ্ছি হসপিটালে। হসপিটালে জয়েন করলে অথয় কি হবে? এই 2 মাসে যেভাবে সামলিয়েছি সেভাবেই সামলাবো। আমি নাইট ডিউটি করা ছেড়ে দিয়েছি, তাই সমস্যা হবে না ইনশাল্লাহ। না না না, তুমি জব ছেড়ে দাও। অথয় তোমাকে বাদে এত সময় কি করবে? মা তো আসেনি, আর আমি 5টার মধ্যে বাড়ি চলে আসব। শুক্রবার অফ ডে, তাই সমস্যা হবে না। না মানে না, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। বলে ভেতরে চলে গেল। শিমুলের রাগ হতে লাগলো। এই লোকটা এত জেদি কেন? কোনো কথাই বুঝতে চায় না। অথৈকে সে ভালোবাসে, কিন্তু নিজের প্রফেশনকেও ততটাই ভালোবাসে। লোকটা না করে চলে গেল, একবার এক্সপ্লেন করার সুযোগ দিল না। অথৈকে ফ্রেশ করিয়ে খাটে বসে আছে শিমুল। রাগ লাগছে, কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। শুধু চোখ গোল গোল করে ইপ্তির দিকে তাকিয়ে আছে। ড্রেসিং টেবিলের আয়নায় ইপ্তি চুল ঠিক করছে। আয়না থেকে শিমুলের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। কি হয়েছে? এভাবে ভুতুম পেঁচার মতো মুখ করে রেখেছো কেন? আমি ভুতুম পেঁচাই কোনো সমস্যা?
না, কোনো সমস্যা নাই, শুধু আমার সামনে থেকো না, এই মুখ দেখলে দিনটাই খারাপ যাবে। ইপ্তির কথায় কোনো কথা বলল না শিমুল। অথয়ের খাবার আনতে রান্নাঘরের দিকে রওনা দিল। ইপ্তি খুব ভালো করে বুঝতে পারল শিমুলের মন কেন খারাপ, কিন্তু সে এতে তার মতামত বদলাবে না। অথয়ের মা হতে হলে সঠিকভাবেই অথয়ের মা হতে হবে। ইপ্তি অফিসে যাবার পর সারাদিন অথয়কে নিয়েই কেটে গেল শিমুলের। সন্ধ্যে 6টা নাগাদ ইপ্তি এবং সিকান্দার সাহেব বাড়ি ফেরেন। ইপ্তি বাসায় ঢুকেই রুমে চলে আসে। রুমে আসতেই যা দেখলো তাতে কিছুক্ষণের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিল। কিছুক্ষণ আগে অথই ভরপেট খাবার পর দৌড়াদৌড়ি করে খেলছিল। শিমুল বারণ করার পরও সে তার মতোই খেলছিল। এক পর্যায়ে তিনি শিমুলের গায়ে বমি করে ভাসিয়ে দিলেন। শিমুলের আর কি করার, অথইকে চেঞ্জ করিয়ে ঘুম পাড়িয়ে দিল। দুর্বল হয়ে গেছে বমিটা করে, নিজেও গোসল করে নিল। মেয়েটা ঘুমোচ্ছে বিধায় শাড়িটা রুমে এসে পড়ছিল। শিমুলের খেয়াল ছিল না সে দরজা লক করেনি, শুধু লাগিয়ে রেখেছে। কুচি সামলাচ্ছিল ঠিক তখন ইপ্তি রুমে ঢুকে। ইপ্তি দরজা বন্ধ দেখেও নির্দ্বিধায় ঢুকে পড়ল। সে ভুলেই গেছে এখন তার রুমে শিমুল নামের নারীরও আসা যাওয়া হবে। শিমুলের এই অবস্থা দেখে 1 মিনিট দেরি না করে রুম থেকে বেরিয়ে পড়ল ইপ্তি। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, কিন্তু তাতে ক্ষতি তারই হবে, মানুষ তাকে টাকলা বলবে। ঘটনার আকস্মিকতায় শিমুল বেকুব বনে গেল। আজকের দিনটাই তার বিরক্তকর লাগছে। দ্রুত শাড়িটা পরে সকিনাকে ডাক দিল। সকিনাকে অথয়ের পাশে বসিয়ে রান্নাঘরের দিকে গেল সে। আফসানা বেগম তখন চা বানাচ্ছিলেন। শিমুল পাশে দাঁড়িয়ে বলল, মা, বিকেলের নাস্তাটা আমি করি। তুমি করবে? ঠিক আছে, করো তবে। মা, একটা কথা ছিল। বলো মা। আমি তো বিয়ের কারণে 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম হসপিটাল থেকে। কাল থেকে আমি আবার শুরু করতে চাচ্ছি। ইপ্তিকে জানিয়েছো? জি মা, উনি মানা করে দিয়েছেন। তাহলে আমি কি বলবো মা? তবে তোমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলে দেখতে পারো। আচ্ছা মা। তাহলে এক কাজ করো, পেঁয়াজু বানাও, আবহাওয়াটা একটু নরম। ওনার গরম চায়ের সাথে পেঁয়াজু বেশ ভালো লাগে। উনি যদি সম্মতি দেয় তাহলে ইফতি দ্বিমত করবে না। আর হ্যাঁ শোনো, অথয়ের খেয়ালে ত্রুটি রাখবে না, তাহলে ইফতি কিন্তু কথা ছাড়বে না। শাশুড়ির কথায় শিমুলের বুঝতে অসুবিধে হলো না যে তার আপত্তি নেই। এখন শ্বশুর মশাইকে রাজি করাতে পারলেই কেল্লা ফতে। তখন ওই মাথামোটা লোকটা কিছুই বলতে পারবে না। সিকান্দার সাহেব সম্মতিও দিয়ে দিলেন, কারণ শিমুল একজন ভালো ডাক্তার, তার ব্রাইট ফিউচার আছে। তিনি তাকে বাধা দিলে মেয়েটার সারা জীবন আফসোস থাকবে। একে অনেক স্যাক্রিফাইস সে করেছে। অপরদিকে ইপ্তির খুব রাগ লাগছে। রীতিমতো রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে চলে গেল সে। মেজাজ অত্যাধিক খারাপ, রাগে নাক লাল হয়ে আছে। শিমুল কোনো মতে রাত পর্যন্ত ইপ্তিকে এড়িয়ে চলল। সে জানে সামনে গেলেই তাকে কাঁচা চিবিয়ে খাবে। রাতের খাবার পর খুব করে দোয়া ইউনুস পড়ে রুমে গেল সে। অথই তখন ইপ্তির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর ইপ্তি মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। আবহাওয়া ঠান্ডা দেখে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো শিমুল। ইপ্তি খেয়াল করেছে শিমুল তাকে এড়িয়ে চলছে, তাই নিজেই আগ বাড়িয়ে বলে উঠল, বাবাকে ভালোই হাত করা শিখে গেছো, তাই না? জি। এখন কিছু বলবো না, তবে আমার মেয়ে যদি অযত্ন করেছে তো দেখবে আমি কি করি। আর এরপর থেকে দরজা যে লক করা যায় এটা শিখে নিও। সকিনাও লক করতে পারে, মানুষ বুঝবে না। ভেতরে অবস্থা যদি দরজা লক না করে জাস্ট এমনি লাগিয়ে রাখো। বলে অথয়কে শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল ইপ্তি। আর শিমুল এখনো আয়নার সামনেই বসে আছে। তার গাল লাল গোলাপি বেগুনি হয়ে আছে ইপ্তির কথা শুনে। না জানি ইপ্তি তাকে কি ভাবছে। এটা ভেবে শিমুলের আজকের মতো ঘুম হারাম হয়ে গেছে। ঘুম ভাঙতে শিমুলের মনে হলো তার উপর কিছু ভারী জিনিস রাখা হয়েছে। এমনিও বেচারির শেষ রাতে ঘুম এসেছে। ইপ্তির সাথে প্রথম বেড শেয়ার করেছে। খুব অস্বস্তিকর পরিস্থিতিতে রাত কাটায় শিমুল। শেষমেশ শেষ রাতে সব চিন্তা ভাবনা জলাঞ্জলি দিয়ে ঘুমের সাগরে পাড়ি জমায়। চোখ খুলতেই ফিল করতে লাগলো কিছু একটা ভারী জিনিস তার বুক আর পেটের ওপর রয়েছে। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো ভারী জিনিসগুলো আর কিছুই না, পাশে শুয়ে থাকা বাপ মেয়ে। ছোটজন তার পুরো শরীরটাই তার উপর দিয়ে রেখেছে, আর বড়জন তার দানবের মতো পা তার পেটের ওপর দিয়ে রেখেছেন। ছোটটাকে পুরো বড়টার মিনিয়েচার লাগতেছে। একই রকম ভাবে ঘুমিয়ে আছে দুজন, শোয়ার ভঙ্গি একই, এবং সেটা খুবই বাজে। ছোটটাকে ঠিকমতো শুয়ে বড়জনের পাগুলো সরাতে লাগলো শিমুল। ইপ্তির পা খুব সাবধানে সরিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল শিমুল। আজ তার হাসপাতালে যেতে হবে, তাই সব কাজ সেরে রেডি হতে হবে।
তার রান্নাঘরে যেয়ে নাস্তা বানাতে শুরু করে। আফসানা বেগম উঠে গেছেন। বউ শাশুড়ির খুব মিলেছে। সকালে নাস্তা বানাতে বানাতে কড়া করে 1 কাপ চা খাবে তারা। সব প্রায় শেষ, তখন কেউ এসে আঁচল ধরে টান দেয় শিমুলের। পেছনে ফিরে দেখে অথৈ উঠে গেছে। অথৈকে হাত মুখ ধুইয়ে খাইয়ে দেয় শিমুল। বাবু, মামুনি আজকে হসপিটালে যাব, তোমাকে দাদুমণির কাছে থাকতে হবে, ঠিক আছে? তুমি নিবা না? না বাবু, ওখানে শুয়ে আছে, তোমাকে যদি লাগিয়ে দেয় তখন কি হবে? তুমি দাদুমণির কাছে থাকবা, ঠিক আছে? আচ্ছা। শো না মা আমার। অথৈ ইঞ্জেকশনে ভয় পায়, তাই মামনি যা বলল সব কিছুতে হ্যাঁ বলে দিল সে। অথৈকে সকিনার কাছে দিয়ে রুমে চলে এলো শিমুল। রেডি হতে হবে, 9:30 রিপোর্টিং। মহারাজ এখনো ঘুমোচ্ছে। কিছুক্ষণ হালকাভাবে ডেকেও লাভ হলো না, মহারাজ গভীর ঘুমে। শিমুল তাই ব্যর্থ চেষ্টা না করে ওয়াশরুমে চলে গেল। পানির ঝাপটা মুখে পড়ায় ইপ্তির ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলেই দেখতে পেল একজন নারী আকাশি রঙের শাড়ি পরে তার ভেজা চুলগুলো মুছছে। এত স্নিগ্ধ লাগছে যেন বর্ষার ভেজা কোনো অপরাজিতা ফুল। খুব ইচ্ছে করছে ফুলটাকে ছুঁয়ে দিতে। উঠে গেছেন? ফ্রেশ হয়ে নিন, বাবা চলে এসেছেন বোধহয় ডাইনিং রুমে। শিমুলের কথায় ঘোর কাটল ইপ্তির। মুহূর্তেই মুড অফ হয়ে গেল। 1 মিনিট বসে না থেকে ওয়াশরুমে চলে গেল সে। শিমুল ততক্ষণে ঘর গুছিয়ে ফেলেছে। মাথা মুছতে মুছতে বের হলে ইপ্তির সাথে শিমুলের ধাক্কা লাগে। শিমুল টাল সামলাতে না পেরে ইপ্তির কাঁধ আঁকড়ে ধরে। ইপ্তিও শিমুলের কোমর ধরে ওকে পড়া থেকে রক্ষা করে। ইপ্তির ছোঁয়া পেয়ে প্রথমে খানিকটা কেঁপে উঠছে শিমুল। ইপ্তির ভেজা চুলের পানি শিমুলের মুখে পড়ছে। দুজন দুজনার চোখে যে কতক্ষণ হারিয়ে যায় তার কোনো হিসেব নেই। মাউনি মাউনি, সুকিনা পচা, আমাকে খেলে না। বলে অভিযোগের পুত্রী নিয়ে হাজির অথৈ। তাড়াতাড়ি ইপ্তি শিমুলকে সোজা করে নিজের কাজে চলে যায়। শিমুল অথৈকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ইপ্তি নিজের মাথায় গাঁটটা মারতে ইচ্ছে করছে। আজ তার কি হয়েছে? মনে মনে বলছে, এটা শিমুল, এটা শিমুল, এটা কোনো বিশ্ব সুন্দরী না। ওর প্রতি এত আকর্ষিত হওয়ার কিছু নাই। তুই ভুল দেখছিস, এটা একটা মোহ শুধু। অপরদিকে শিমুলের মুখ লাল হয়ে আছে। কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার সময়টা তার বারবার মনে পড়ছে। শিমুলের এখন কড়া 1 কাপ চা খেতে হবে, মাথা হ্যাং হয়ে যাবে নয়তো তার। শিমুলের চা খাওয়ার একটা বাতিক আছে। নাস্তা খাওয়ার পর ইপ্তি সিকান্দার সাহেব এবং শিমুল একসাথে বেরিয়ে গেল। শিমুলকে হসপিটালের সামনে ড্রপ করে ইপ্তি অফিসে রওনা দিল। হসপিটালে রিপোর্ট করে ওয়ার্ডের দিকে যেতেই কেউ একজন ডেকে উঠল। পেছন ফিরে তাকাতে লোকটি এসে তাকে একরকম জড়িয়ে ধরল। লোকটি আর কেউ নয়, শিমুলের স্কুল ফ্রেন্ড এবং তার কলিগ নিহাল। নিহাল বরাবরই শিমুলের খুব ভালো ফ্রেন্ড। যদিও শিমুল তাকে বন্ধুই ভাবে, কিন্তু নিহাল তাকে বন্ধুর চেয়েও বেশি মনে করে। নিহাল ছাড়, মানুষ দেখছে। 1 সপ্তাহ কই ছিলি? আমি ছুটি থেকে আসার পর শুনলাম তুই নাকি ছুটি নিচ্ছিস। কই গিয়েছিলি? কোথাও যায়নি, তোর সাথে জরুরি কিছু বলার আছে। বেশ, তবে ক্যান্টিনে চল। এখন ওয়ার্ডে যাব। তোর ডিউটি কোথায়? আইসিইউতে। ও, তাহলে আমি চেক করে তোকে ফোন দিব নে। তুই ফ্রি থাকলে বলিস, অনেক কথা আছে। নিহাল দাঁড়িয়ে শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে এখন থেকে নয়, স্কুল লাইফ থেকে ভালোবাসে, কিন্তু বলার সুযোগ সাহস কিছুই হয়নি। এখন হসপিটালে ভালো চাকরি পেয়েছে, সে এখন এস্টাবলিশড হয়েছে। এখন ওকে তার মনের কথা বলাই যায়। আর শিমুলের ইনফার্টিলিটিতে নিহালের কিছুই যায় আসে না। সে শুধু তার শিমুল ফুলকে নিজের করে নিতে চায়। যদি শিমুল বাদ সাধে সরাসরি বলে দিবে তাকে, দরকার হলে অ্যাডপ্ট করতেও রাজি নিহাল। কিন্তু নিহাল তো জানেই না তার শিমুল ফুল এখন অন্য কারো বউ, অন্য কারোর মা। শিমুল দুপুরের দিকে ফ্রি হয়। সকাল থেকে প্রচুর রোগী দেখেছে সে। এখন তার মেয়ের খোঁজ নিতে হবে। আফসানা বেগমকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলল শিমুল। ভালো হয়েছে তুমি ফোন করেছো, তোমার মেয়ে খেতেই চাচ্ছে না। মা, আপনাকে খুব জ্বালাচ্ছে না ও? ওকে একটু ফোনটা দিবেন? আচ্ছা দিচ্ছি। অথৈকে ফোন দিতেই তার কথার পুটলি খুলল। মাউনি, দাদন মাত দেয়, আমি খাবো না। সোনা, দাদুমণিকে জ্বালিও না, খেয়ে ফেলো। তুমি না আমার সোনা বাচ্চা। তুমি আসবা না? আসবো সোনা, আমি কাজ করি যে, কাজ শেষে এসে পড়বো, তারপর আমরা খেলবো। বলো, আসার সময় কি আনবো মামুনি? চকলেট, আইসক্রিম, চিপস। আচ্ছা মামুনি, নিয়ে আসবো। তুমি ভালো বাচ্চার মতো মাছ খেয়ে ফেলো তো সোনা।
যদি দাদুমণি বলে তুমি গুড বাচ্চা, তাহলে মামুনি সব নিয়ে আসবো। এবার তুমি দাদুমণিকে ফোনটা দাও। আচ্ছা। আফসানা বেগমের সাথে কথা বলে ফোন রেখে দেয় শিমুল। ফোন রাখতেই নিহাল হাজির। সে অনেকক্ষণ আগেই এসেছিল, কথা বলছিল বলে ডিস্টার্ব করেনি। কি কথা বললো পুচকুর সাথে? পুরো পাকা পুরি একটা, পুটপুট করে কথা বলতেই থাকে। ও এখন কোথায়? তোর কাছে নাকি ওদের বাসায়? তোকে জরুরি কথা বলার আছে, ফিরি তুই? তাহলে ক্যান্টিনে যেতাম। চল, মেলা খিদে লাগছে। তোর তো ক্ষুধা লাগবে, সারাক্ষণ খাই খাই, চল। এখন কি করব বল? একটা বউ থাকলে না হয় সে রান্না করে খাওয়াতো, তা তো নেই, এখন ক্যান্টিনই ভরসা। করে ফেল না, মানা কি করেছি? আন্টিরও তো বয়স হয়েছে। এবার বিয়েটা করেই ফেলবো, বউ পাল্লার সামর্থ্য হয়ে গেছে। বলেই তারা ক্যান্টিনের দিকে রওনা দিল। খাবার নিয়ে বসতে না বসতেই ফোন বেজে উঠল শিমুলের। ফোন বের করে 100 ভোল্টেজের একটা শক খেল সে। জনাব ইফতি রহমান তাকে ফোন করেছে। নিহালের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে শিমুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনার? ভালো। কখন ছুটি হবে? 5টা 5:30টার দিকেই ফ্রি হয়ে যাব, শিফট শেষ হয়ে যাবে। আচ্ছা রাখি। বলেই ফোন রেখে দিল মহারাজ। শিমুল বুঝতে পারছে না এই লোকের আজ হলোটা কি। টেবিলে যেয়ে দেখে নিহাল খেতে আরম্ভ করে দিয়েছে। কিরে, একটু অপেক্ষাও করলি না? তুই দেরি করছিলি, কে ফোন করছিল রে? ইফতি মশাই। ও তোকে কেন ফোন করেছে? ও, তোকে যেটা বলা হয়নি, আমার আর ইফতির বিয়ে হয়ে গেছে এই সপ্তাহ, এজন্য আমি ছুটি নিয়েছিলাম। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে, আর 4 দিন হলো আমার বিবাহিত জীবনে। শিমুলের কথা শুনে যেন মাথা ফাঁকা হয়ে গেছে নিহালের। চোখ মুখে আধার ছেয়ে গেল। যে মেয়েকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছিল সেই মেয়ে আজ অন্য কারোর বউ। তবে সে বড্ড দেরি করে ফেলল। সে তো ভেবেছিল শিমুলকে এই সপ্তাহের মধ্যেই মনের কথা বলে দিবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তুই আমার কথা শুনছিস তো? শিমুলের কথায় বাস্তবে ফিরে আসে নিহাল। হৃদয়ে যেন কেউ ধারালো কোনো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে। এতটা কষ্ট হচ্ছে, তবু নিজেকে সামলে জিজ্ঞেস করলো শিমুলকে, তুই কি হুজুকে মাতাল হয়ে বিয়েটা করলি? এমন কেন মনে হচ্ছে তো? আর কি মনে হবে, তুই বল। ইফতি তোকে মেনে নিবে কোনোদিন? বকুলের জায়গা তোকে দিবে ও? না, দিবে না, সে আশা আমি করি না। আমি পুচকুর জন্য বিয়েটা করেছি। পুচকুকে সামলে রাখার আরও ওয়ে ছিল শিমুল। তুই হাইপার হচ্ছিস কেন? কেন হব না? একটা সমঝোতার সম্পর্কে তুই নিজেকে জড়িয়েছিস, সেখানে অপর ব্যক্তি তোকে তোর প্রাপ্য জায়গাটা দিবে না। এই সমঝোতার সম্পর্ক কতদিন বয়ে নিবি? 1 মাস, 1 বছর, হাঁপিয়ে যাবি। শান্ত হ, বুঝে ট্রাই কর। কি বুঝবো বল? এত বড় সিদ্ধান্ত একবার কি আমার সাথে পরামর্শ করা যেত না? যেত, কিন্তু কিন্তু কি? তুই ব্যস্ত ছিলি, ছুটিতে ছিলি, তাই ডিস্টার্ব করিনি। বাহ, ডিস্টার্ব এটাই শোনা বাকি ছিল। আর কোনোদিন কথা বলবি না তুই? নিহাল শোন, নিহাল। নিহাল এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। শিমুল ভাবছে হয়তো তাকে এই বিয়ের ব্যাপারটা না বলায় নিহাল রাগ করেছে। অপরদিকে নিহাল শত কষ্টেও নিজেকে সামলাতে পারছে না। কেন শিমুল তাকে একটা বার সুযোগ দিল না? কেন সে এত দেরি করলো? 4 দিন আগে জানলে হয়তো এই বিয়েটা হতে দিত না সে। দুপুরের পর থেকে নিহাল একবারও শিমুলের সামনে যায়। শিমুলও ঘাটেনি, ভেবেছে হয়তো 1-2 দিন পর রাগ পড়ে যাবে। ছুটির সময় বের হতেই দেখলো ইফতি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বেশ লাগছে ইফতিকে। ব্লু শার্ট, জিন্স, হাতে কালো ঘড়ি, শার্টের হাতা কোনোই অবধি তোলা। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। শিমুল অবাক হলেও খুশি হয়েছে। হয়তো তাদের সম্পর্কটা নতুন রূপ নিচ্ছে। শুধু সমঝোতাই কি এই সম্পর্কের ভিত্তি, নাকি এই সম্পর্কটাও আর 5টার স্বাভাবিক সম্পর্কের মতো হতে পারবে? আজ প্রায় 25 দিন হতে চলল শিমুল এবং ইফতির বিয়ের। এই 25 দিনে তাদের সম্পর্কটা যেখানে ছিল ঠিক সেই জায়গায় রয়ে গেছে। শিমুল অথয়ের দেখভালে কোনো ত্রুটি রাখেনি। ইফতি বারবার শিমুলের দিকে পা বাড়াতে যেয়েও আটকে যায়। কোথাও না কোথাও একটা বাধা রয়ে গেছে। ধীরে ধীরে তার মনে যে আলাদা জায়গা তৈরি করে নিচ্ছে শিমুল, সেটা খুব ভালো করেই অনুভব করতে পারছে, কিন্তু প্রকাশ করতে চাইছে না। তাই 1 কদম শিমুলের দিকে এগিয়ে 2 কদম পেছনে সরে যাচ্ছে সে। শিমুলের আজকাল মনটা ভালো নেই। সেদিনের পর থেকে নিহাল তার সাথে একবার যোগাযোগ তো দূরে থাক, তার সামনে পর্যন্ত আসেনি। এত ভালো বন্ধুকে এভাবে হারিয়ে ফেলেছে
ভাবতেই কেমন যেন নিজেকে অসহায় লাগছে তার। খাওয়ার পর ইপ্তি রুমে এসে খেয়াল করলো শিমুল রুমে নেই। অথই বিছানায় ঘুমোচ্ছে। রুমে আর ওয়াশরুমে না পেয়ে বারান্দার দিকে উকি মেরে দেখলো শিমুলের শাড়ির আঁচল দেখা যাচ্ছে। শিমুলের উদাসীনতা আজ যেন খুব চোখে পড়ছে। 7-5 না ভেবে শিমুলের কাছাকাছি একটু দূরত্ব রেখে দাঁড়ালো সে। শিমুল ইপ্তির অস্তিত্ব বুঝতে পেরেও চুপ করে দাঁড়িয়ে রইল। অন্ধকার রাতে সোডিয়ামের আলোতে শিমুলের মুখটা কোনো নূরের চেয়ে কম লাগছে না। কপালে ছোট ছোট চুলগুলো বারবার চোখ ঢেকে দিচ্ছে। শিমুলের ঠোঁটের নিচে তিলটা আজ ইপ্তিকে বড্ড আকৃষ্ট করছে। খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। নিজের পুরুষত্বকে বহুত কষ্টে সংবরণ করলো। পিনপত নীরবতা ভেঙে জিজ্ঞেস করে উঠল, মন কি বেশি খারাপ? যদি খারাপ থাকে তাহলে বলতে পারো, শেয়ার করলে নাকি বুঝ কমে। মন খারাপ কিনা সেটাও ঠিক জানি না। কেন বলো তো? আচ্ছা, এমন কি হয়েছে আপনার সাথে যে আপনার প্রিয় বন্ধু আপনার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে? কোনো কারণে মনোমালিন্য হয়েছে যা চেয়েও আপনি ঠিক করতে পারছে না? তোমার ওপর ওই কেউ রাগ করে থাকতে পারে নাকি? তাই তো হয়েছে। আমাকে কি পুরো ঘটনাটা বলা যাবে? বলে তেমন কিছু নেই। আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বিয়ের কথা জানায়নি, তাই সে 21 দিন হলো আমার সাথে কোনো রকম যোগাযোগ করছে না। ফ্রেন্ডের সাথে দেখা হবার ওয়ে কি? হসপিটাল, আমার সাথেই কাজ করে। তাহলে তো সলিউশন খুব সোজা। কালকে সকালে হসপিটালে যেয়ে তোকে খুঁজে বের করবা, তারপর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবা প্রবলেম কি। কথা না বললে কোনো দিন কোনো কিছু সলভ হয় না। আর বন্ধুত্ব জিনিসটা এমন যে যত অবহেলা করবা তত জং ধরবে। তুমি তার রাগ পড়ার অপেক্ষায় আছো, যে সে হয়তো তোমার রাগ ভাঙানোর অপেক্ষায় আছে। তুমি এক কদম আগালে সে তোমার দিকে তার হাত বাড়িয়ে দিবে। বুঝলেন ডাক্তার সাহেবা? ধন্যবাদ। তা আজ তার কি এখানে থাকবেন নাকি? আপনি যান, আমি আসছি। বাতাসটা ঠান্ডা হবে, বৃষ্টি হবে, চলো দাঁড়িয়ে থেকে না। আর ইপ্তির কথা বলার ধরন আচরণ আজকাল সব কিছুই যেন শিমুলের ভালো লাগে। তার ভাবনা চিন্তায় আজকাল যেন এই পুরুষটির আনাগোনা। সম্পর্কটা হয়তো স্বামী স্ত্রীর নয়, তবে বন্ধুত্বটা বেশ হয়েছে। শিমুলের মনে যেন ক্ষীণ আশা জন্মাতে লেগেছে। একদিন ঠিকই ইপ্তি তাকে স্ত্রী হিসেবে মেনে নিবে। তার কোনো ইচ্ছে নেই বকুলের জায়গা দখল করা, তবে নিজের জায়গা করে নিতে ক্ষতি কোথায়। পরদিন সকাল 10টা। শিমুল তন্ন করে খুঁজে শেষমেশ ডক্টর ইসরাত মাহমুদের কেবিনে নিহালকে পেল। ডক্টর ইসরাত মাহমুদ গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের হেড। নিহাল ওনার আন্ডারেই রয়েছেন। কাল একটি অপারেশনে নিহাল অমনোযোগিতার জন্য একটা বড় বিপদ হতে হতে সামলেছে, তাই খুব বাজেভাবে বকছেন তিনি নিহালকে। যদি এরকম বিহেভিয়ার থাকে দেন ইউ ক্যান রিজাইন, ডক্টর নিহাল বিন আফরোজ। সরি ম্যাম, এরকম আর হবে না। হোয়াট সরি? যদি বাই এনি চান্স রোগীর কিছু হতো তুমি এই ড্রাইভার নিতে? লাইফের সবারই কিছু না কিছু প্রবলেমস থাকে। পার্সোনাল লাইফের সাথে ডিল না করতে পারলে ইট উইল হ্যাম্পার ইউর ফিউচার। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নাও গো। ইয়েস ম্যাম। ডক্টর ইসরাত মাহমুদের কেবিন হতেই শিমুলকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা চমকে গেল নিহাল। তারপর তার পাশ দিয়ে হেঁটে যেতে নিলে শিমুল তার হাত খপ করে ধরে ফেলে। টানতে টানতে হসপিটালের ট্যারেসে নিয়ে যায় তাকে। এখানে নিয়ে এসেছিস কেন? কি হলো শিমুল, কি হয়েছে? তোর কি হয়েছে নিহাল? একটু বলবি? বিগত 21 দিন তুই আমাকে এড়িয়ে গেছিস, কি হয়েছে? কি আবার হবে? কিচ্ছু না নিহাল, আমি আজ থেকে তোকে চিনি না। প্রায় আমাদের বন্ধুত্ব 13 বছর হবে। তুই ফাও কথা বললেই তো হবে না। তুই এতই অমনোযোগী ছিলি যে ইসরাত ম্যাম তোকে বকেছে, যেখানে তিনি তোকে নিজের ছেলের মতো ভালোবাসেন। ক্যান ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড কাইন্ডলি, ফর গড সেক প্লিজ? বললাম তো কিছুই হয়নি, তারপর কেন জোর করছিস? চিল্লাচ্ছিস কেন? তুই আমাকে এখানে এসব জিজ্ঞেস করতে আনলে আমি বলবো প্লিজ লিভ মি অ্যালোন। না, পারছি না, একা ছাড়তে পারবো না তোকে। বল না প্লিজ, যদি আমি সলভ করতে পারি। কি সলভ করবি? হ্যাঁ, কি সলভ করবি? ডিভোর্স করবি ইপ্তিকে? বিয়ে করবি আমায়? আই লাভ ইউ শিমুল। এখন থেকে না, বিগত 10 বছর থেকে তোকে ভালোবাসি। সাহস হয়নি বলার। ভেবেছি একটু সেটেল হয়েই তারপর বলবো। ইউনো, আমি পুরো প্রিপারেশন নিয়েছিলাম তোকে ওই উইকে প্রপোজ করার। জানবি কিভাবে তুই? তুই তো ইফতিকে বিয়ে করার জন্য লাফাচ্ছিলি। এখন বল, সলভ করতে পারবি? পারবি না। তুই জানিসই না এটাকে কিভাবে ডিল করতে হয়। জানলেই না আমাকে বলবি। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর কাছে দিতে কতটা খারাপ লাগে
ইউ ডোন্ট নো, ইউ কান্ট ইমাজিন হাউ আই ফিল, সো প্লিজ লিভ মি অ্যালোন। আই ক্যান ফিল। শিমুলের কথায় যেন ভ্যাবাচাকা খেয়ে যায় নিহাল। এত শান্ত রেসপন্স কখনো আশা করেনি সে। শিমুল শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে, যেন এটা কোনো ইস্যুই না। একটু থেমে আবার বলতে লাগলো, আই ক্যান ফিল ইট নিহাল, আই এম সরি। আমি সত্যি কোনোদিন ভাবিনি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এতটা ভালোবাসবে। তবে একটা কথা তুই ভুল বলেছিস, আমি কোনোদিন বুঝতে পারবো না ভালোবাসার মানুষটাকে অনেক কাছে দেওয়ার কষ্ট। আমি 6 বছর ধরে এটা ফিল করে এসেছি। মানে? ইপ্তিকে বিয়ে করার কারণ শুধু পুচকু নয়, আরেকটা কারণও আছে। সেটা হলো আমি ইপ্তিকে ভালোবাসি, এখন না, অনেক আগে থেকে। কি? মনে আছে 6 বছর আগে একবার আমার বিয়ে ঠিক হয়েছিল অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। এঙ্গেজমেন্টের দিন বিয়েটা ভেঙে দেয় তারা। কই, আই ক্যান বি এ মাদার, কজ আই ক্যান বি এ মাদার। কেউ তাদের জানিয়েছে যে আমি কোনোদিন মা হতে পারবো না। সেই ছেলেটা আর কেউ না, ইপ্তি ছিল। তাহলে বকুলের সাথে ওর বিয়ে? 1 বছর পর বকুল জানে সে একটা ছেলেকে ভালোবাসে। তারপর দেখা হয় সেই ছেলেটা আর কেউ নয়, সেই ছেলেটাও ইপ্তি। বাবা প্রথমে অনেক আপত্তি করলো আমি ওদের বিয়ে দিই। আমি ইপ্তিকে অজান্তে খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বকুলের মুখ চেয়ে নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দিতে হয়েছে। বেশ কিছুবার জিজ্ঞেসও করতে হয়েছে আমাকে রিজেকশনের কারণ কি, আমার অপূর্ণতা নাকি বকুল। বকুলও যদি আগে বলে দিত এই ছেলেকে সে আগে থেকে ভালোবাসে, তাহলে আমার তখনও বিয়ে ভাঙ্গার যন্ত্রণা সহ্য করতে হতো না। পরে জানতে পারি ইপ্তি বা বকুল কেউ জানতই না আমি যে সেই মেয়ে যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। সে আমাকেও দেখেনি। তার বাবা মাই বিয়ে ঠিক করেছে, আবার তার বাবা মাই বিয়ে ভেঙেছে। মা বাবা বকুল আর ইপ্তির বিয়ের দিন আমার কাছে ক্ষমা চান। তখন বলেন যে আমি যাতে এই কথাটা কাউকে না বলি, ওদের দুজনের সম্পর্কে একটা ফাটল ধরবে। কারণ বকুল আমাকে খুব ভালোবাসে। কিছুদিন আগে যখন তারা বাবার কাছে আমাদের বিয়ের কথা বলেন, বাবা রাজি হতে চাননি, আমি জোর করে রাজি করিয়েছি। পুচকুর যেমন কাউকে দরকার ছিল, ইপ্তিরও ছিল। আমি ইপ্তিকে এভাবে অন্ধকারে ডুবে যেতে দিতে পারছিলাম না। আমি এখনও তোর মতোই কষ্ট সহ্য করে যাচ্ছি, তবে এটা তখন সোজা হয়ে যায় যখন ভাবি ও তো আমার কাছে, ও তো আমার বোনকে ভালোবাসে। নিহাল, আমাকে ক্ষমা করে দিস। আমি যদি বিয়ে নাও করতাম তাহলে তোকে মেনে নিতে পারতাম না। আমার বেশি বন্ধু নেই, তুই আমার খুব ভালো বন্ধু। এভাবে আমাকে একা করে দিস না প্লিজ, ভেবে দেখিস। আই অ্যাম সরি শিমুল, আমি জানতাম না, সরি। খিদা লাগছে, খাবো। চল। নেহালের অনুতাপ হচ্ছে। কি বলতে কি বলেছে শিমুলকে। সত্যিই তো শিমুলের যখন এতদিন বিয়ে ভেঙেছে তখন সে চাইলে মনের কথা বলতে পারত, অথচ বলে নাই। এখন যখন তার হাত থেকে সুযোগ চলে গেছে তখন সে শিমুলকে কোণঠাসা করেছে। শিমুল তাকে বন্ধু হিসেবে কতটা ভালোবাসে সে তো জানে, তারপরে এই কাজটা করা তার ঠিক হয়নি। ক্যান্টিনে খাবার খাওয়ার সময় নিহালকে চুপচাপ দেখে শিমুল বলে ওঠে, তুই কি এখন আমার উপর রেগে আছিস? না রে, রেগে থাকবো কেন? নিহাল, আমি জানি তোর খারাপ লাগছে, অস্বস্তি হচ্ছে, কিন্তু এমন কি করা যায় না যে আমরা আজকে দিনটা ভুলে যাই? আমরা এটা ভাবিছি, আমি কখনো জানতামই না তুই আমাকে ভালোবাসিস, আর তুই কোনোদিন বলিসনি আমাকে। ঠিক যেমন আগে বন্ধুত্বটা ছিল ঠিক সেভাবেই আমাদের বন্ধুত্বটা অটুট রাখতে। সরি রে, আমি বুঝিনি যে আমার উদাসীনতা তোকে এতটা হার্ট করবে। শিওর তো দিতে পারছি না, তবে আমি ট্রাই করব। আর একটা কথা, যদি কোনো দিনও তোকে ছেড়ে দেয় আমার কাছে তুই চলে আসবি, তখন কিন্তু ছাড় দেব না। দেখা যাবে, খা। বিকেল 6:30। শিমুলের দেরি হয়ে গেছে। একটা ওটি ছিল, সব শেষ করে বের হতে হতে প্রচুর দেরি হয়ে গেছে। টেনশন হচ্ছে, না জানি অথই কি করছে বাসায়। বের হতেই পেছন থেকে ডাক পড়ে, শিমুল ফুল। হুম। সন্ধ্যা হতে চললো, চল আমি বাসায় ড্রপ করে দিই। না, আমি যেতে পারবো। ইপ্তি বলেছিল আসবে, ফোন দিচ্ছি ধরছি না। ও হয়তো ব্যস্ত, চল না। কতদিন আমার বাইকে উঠিস না, লাস্ট করে ড্রাইভে গেছি মনে আছে? ঠিক আছে মহারাজ হুকুম, চল। নেহালের বাইকে উঠে পড়ল। বাইকে দ্রুতও হবে, কিন্তু সে জানতো কেউ একজন তার এই দৃশ্যটি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে এবং একটা সূক্ষ্ম আগুন সেই ব্যক্তির মনটা একটু একটু করে দগ্ধ করবে। আজ আসতে দেরি হওয়ায় শিমুল খুব টেনশনে ছিল, না জানি ইপ্তি চলে এসেছে কিনা।
বাসায় ঢুকেই অথই দৌড়ে কোলে উঠল। কেন দেরিতে আসলো, ওর জন্য চকলেট এনেছি কিনা হাজারো প্রশ্ন তার। কোনো মতে ওকে সামাল দিয়ে সখিনের কাছে রেখে নিজের রুমে গেল সে। রুমে কোথাও ইপ্তিকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল শিমুল, নয়তো আজকে কোনো কথা শুনতে বাদ থাকতো না। ফ্রেশ হয়ে রান্নাঘরে যেতেই আফসানা বেগমের সাথে দেখা। উনি বলে উঠলেন, আজ এত দেরি হলো যে? মা, ওটি ছিল সিভিআর পেশেন্ট, তাই দেরি হয়েছে। একটা ফোন করে দিতে, গাড়ি চলে যেত। মা, আমার এক বন্ধু ড্রপ করে দিয়েছে, সমস্যা হয়নি। চা খাবেন তো? আমি চা করছি। খেলে মন্দ হয় না। ইপ্তির জন্য কফিটা পারলে করো। ফ্রেশ না হয়ে স্টাডিতে গিয়ে যে বসেছে ওঠার নাম নেই। উনি বাসায়? এই তো তুমি আসার 10 মিনিট আগে এসেছে, এসেই স্টাডিতে বসে আছে। ঠিক আছে মা, আমি কফি করে দিচ্ছি। ইফতি স্টাডি রুমে খুব কম বসে। খুব কাজের চাপ না হলে ইফতিকে শিমুল স্টাডিতে বসতে দেখেনি। স্টাডিতে উঁকি মেরে দেখলো ইফতি বেশ কিছু ফাইল নিয়ে বসে আছে। খুব উস্কো খুস্কো লাগছে ওকে, চোখ মুখ শক্ত, নাক লাল হয়ে আছে। শিমুল খুব ভালো করেই বুঝতে পারলো আজ কপালে শনি আছে। ছোট ছোট পা দিয়ে স্টাডি রুমে প্রবেশ করলো। কফির কাপটা টেবিলে রাখতেই ইফতি একবার মাথা তুলে ওর দিকে তাকালো, তারপর আবার কাজে মন দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন ইফতি সাড়া পেল না, তখন শিমুল নিজ থেকেই বলে উঠল, ফ্রেশ হবেন না? সন্ধ্যা হয়ে এসেছে, আজান দিবে যে। আজ কি কাজের চাপ অনেক? তোমার আমাকে নিয়ে ভাবার সময় আছে? এভাবে বলছেন কেন? কিভাবে বললাম? উঠে ফ্রেশ হয়ে নিন। শিমুল খুব ভালো করেই জানে এখন ইফতির কথার উত্তর দিলে একটা ঝগড়া লেগে যাবার সম্ভাবনা রয়েছে, তাই কথা না বাড়িয়ে মানে মানে কেটে পড়েছিল শিমুল। আজ তোমার গড়িতে 5:30 বোধ হয় 1 ঘন্টা পর হয়েছে। ইফতির কথায় শিমুল দাঁড়িয়ে পড়ল। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয় টাইপের ব্যাপার ঘটে গেল। শিমুল দোয়া করছিল যাতে ইফতি তাকে জেরা না করে, কিন্তু ইফতি তো ইফতি, এই টপিক ছেড়ে দেবার বান্দা সে নয়। আমতা আমতা করে বলতে লাগলো, আসলে আজকে একটা ওটি ছিল, সব ছেড়ে বের হতে দেরি হয়েছে। তা ফোন করে জানানো যেত না? আমি করেছিলাম, আসলে ওটি শুরু হয়েছিল 4টায়। ওটি শেষ হতেই আমি আপনাকে ফোন করেছিলাম, আপনি ধরেননি। তাহলে আমার জন্য অপেক্ষা কেন করলে না? অন্যের বাইকে চড়ে আসতে হলো। অন্যের বাইক? ও, ওইটা নিহাল ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, যার কথা কাল বলেছিলাম। অন্ধকার হয়ে আসছিল বিধায় ও আমাকে ড্রপ করে দিয়েছে। এবার ইপ্তির কাছে ধোঁয়াশাটা কাটলো। আসলে ইপ্তি 5টা থেকে ওখানে বসেছিল। প্রতিদিন এটা যেন ওর ডিউটি হয়ে গেছে। শিমুলকে হসপিটাল থেকে আনা, অনেকক্ষণ অপেক্ষা করে যখন পারছিল না, তখন বাইরে পানি কিনতে গিয়েছিল সে। পানি কিনে ফিরতে চোখে পড়লো শিমুল একটা ছেলের বাইকে চড়ে বসেছে। রাগে জিদে 1 মিনিট অপেক্ষা না করে বাড়ি চলে আসে ইপ্তি। তখন থেকে স্টাডিতে বসায়। কেন রাগ হচ্ছে, কেন তার বাবার সে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছিল, এটা বুঝতে না পেরে আরো মেজাজ খারাপ লাগছিল তার। শিমুল তাকে কফিটা দিয়ে অথয়ের কাছে চলে গেল। ইপ্তি আজকাল তার আশেপাশে এই নারীটাকে খুব করে চায়। শিমুলের হাতের কফি ছাড়া সে কারোর কফি এখন খায় না। দিন শেষে এই নারীর মুখ দেখলে যেন তার সকল ক্লান্তির অবসান হয়। এই নারীর মধ্যে কিছু একটা আছে যা তাকে চুম্বকের ন্যায় আকৃষ্ট করে। আচ্ছা, সে তো বকুলকে ভালোবাসতো, তবে একজন মানুষ কি আবার প্রেমে পড়তে পারে? একজনের মনে 2 জনের বাস হওয়া কি সম্ভব? রাতে খাবার পর রুমে এসে দেখলো শিমুলের হাসিতে রুম মুখরিত হয়ে আছে। এত সুন্দর করেও কেউ হাসতে পারে? বারান্দার দিকে যেতে ইপ্তির মেজাজ আবার খারাপ হয়ে গেল, কারণ শিমুল কারোর সাথে ফোনে কথা বলছিল আর খিলখিল করে হাসছিল। এত কিসের আলাপ, আর কার সাথেই বা এভাবে কথা বলে হাসতে হবে? ক্ষণিকের জন্য হলেও ইপ্তির খারাপ লাগছে, ইচ্ছে করছে যে ফোনটা ভেঙে টুকরো টুকরো করে দিতে। কোথায়, তার সাথে তো শিমুল এভাবে মন খুলে হাসে না। তাহলে আচ্ছা, শিমুল এই বিয়েতে হ্যাপি তো? এমন নানা প্রশ্ন যেন ইপ্তির মস্তিষ্ক ঘিরে রেখেছে। নিজেকে অসহায় লাগছে। আচ্ছা, যদি শিমুল তাকে ছেড়ে চলে যায়, তখন সে কি নিজেকে সামলাতে পারবে? এই নারীর বিচরণ তাকে যে বিভোর করে রাখে। আপনি এখানে ঘুমাতে যাবেন না? অতই ঘুমিয়ে গেছে। হ্যাঁ, কখন? কি হয়েছে? এমন লাগছে কেন আপনাকে? না কিছু না। কার সাথে কথা বলেছিলে? নিহালের সাথে। একটা পাগলও। ও আচ্ছা, তুমি আমাকে তোমার বন্ধুদের সাথে কোনোদিন পরিচয় করিয়ে দাওনি। দিও তো, আমারও জানা উচিত আমার বউয়ের বন্ধু বান্ধব কেমন। আমার অনেক বন্ধু নেই, বন্ধুদের মধ্যে নিহাল আর রাহাই আমার ভালো বন্ধু। রাহা ইউএসএ চলে গেছে, 1 বছর হতে চলো, আর এখন নিহালই রয়ে গেছে। আমাদের বন্ধুত্ব 13 বছরে হবে। স্কুল ফ্রেন্ড ও আমার।
বিয়ে শাদি করেছে ও? ইপ্তির প্রশ্নেই শিমুল মিয়ে যায়। এতদিন না জানলেও আজ সে জানে কেন নিহাল এখনো বিয়ে করেনি। আস্তে আস্তে বলে ডক্টর ইসরাত মাহমুদ। না, সে যাকে ভালোবাসতো সে নারী অন্য কারোর হয়ে গেছে। বুঝিনি। কিছু না, ও বিয়ে করেনি, তবে জলদি ওর বিয়ের ব্যবস্থা করব। ভালো, শুয়ে পড়ো, কাল তো হসপিটালে যেতে হবে তাই না? হ্যাঁ, দেরি হয়ে গেছে। আপনিও শুয়ে পড়ুন। হুম। শিমুল শুয়ে পড়লে ইপ্তি সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে গেল। একটার পর একটা সিগারেট জ্বালাতে লাগলো। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছে না। আচ্ছা, তবে কি সে শিমুলকে ভালোবেসে ফেললো? কিন্তু কিভাবে? এই মেয়েটা কি করে তার মনে জায়গা করে নিল? না না, এটা শুধু আকর্ষণ। কিন্তু আকর্ষণই যদি হয়, তবে শিমুলকে হারিয়ে ফেলার ভয় কেন মনে জেঁকে বসেছে? সত্যি যদি ওকে কেউ তার থেকে কেড়ে নেয়, কি করবে তখন? এসব আকাশ পাতাল চিন্তা করতে করতে পুরো প্যাকেট সিগারেট শেষ করে ফেলল ইপ্তি। 3টার দিকে শিমুলের ডাকে ইপ্তি রুমে যায়। হঠাৎ করে শিমুল জোরে ডেকে ওঠে ইপ্তিকে। রুমে যেয়ে দেখে শিমুল অথৈকে কোলে নিয়ে বসে আছে। কি হয়েছে? পুচকুর প্রচুর জ্বর, একটু থার্মোমিটারটা দেন না। হুট করে জ্বর হলো কি করে? জ্বরে কাঁপছে মেয়েটা, বুঝতে পারছি না। রাতে তো ভালোই ছিল। এই নাও। ডক্টর ইসরাত মাহমুদ জ্বর মেপে দেখে গেল 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর। এইটুকু বাচ্চা মেয়ে এত জ্বর, ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। বকুল হলে হয়তো কান্নাকাটি বাঁধিয়ে দিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, শিমুল খুব শান্ত এবং ঠান্ডা মাথায় কাজ করছে। অথৈকে নাপাস সিরাপ খাইয়ে জলপট্টি দিতে লাগলো সে। ইপ্তি এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিমুলের দিকে, মুখে চিন্তা স্পষ্ট। তাও খুব ধৈর্য ধরে সে অথৈকে সামলাচ্ছে। এই কয়দিনে এটুকু বুঝতে বাকি নেই ইপ্তির যে শিমুল অথৈকে তার চেয়েও বেশি ভালোবাসে। বড় হলে যদি অথৈকে না বলা হয় যে তার আসল মা বকুল, তবে হয়তো অথৈ আলাদা করতে পারবে না কে তার আসল মা। সারা রাত অথৈয়ের সেবাতেই কেটে যায়। সকালে জ্বরটা কমলে শিমুল একটু গায়ে এলিয়ে দেয়, খুব টায়ার্ড লাগছে। মেয়ের জ্বর এখন 100 ডিগ্রিতে নেমেছে। এক রাতে এই বাচ্চাটার মুখ শুকিয়ে গেছে। মেয়েকে জড়িয়ে একটা ঘুম দিলে মন্দ হয় না। সকাল 9টা, ইপ্তির ঘুম ভাঙল। পাশ ফিরে দেখে 2 মা মেয়ের ঘুম। মেয়ের কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। কপালে হামি দিয়ে উঠে যাচ্ছিল। কি মনে করে শিমুলের কপালেও ঠোঁট ছুঁয়ে দিল। শিমুলের ঘুমন্ত ক্লান্ত চেহারাটা আজ ইপ্তির কাছে কোনো সদ্য ফোটা শিমুল ফুলের চেয়ে কম কিছু লাগছে না। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। আজ অফিস যাবে না সে। রুম থেকে বের হতে সখিনের সাথে দেখা। ভাইজান, ভাবি উঠে নাই। কেন? ওকে লাগবে কেন? প্রত্যেক দিন তো ভাবি নাস্তা বানায়, তাই খালাম্মায় পাঠাইছিল। মা কই? পাকঘরে। ঠিক করে বলো। রান্নাঘরে। তোর পড়াশোনার কি অবস্থা? ভালো, এই সামনের মাসে পরীক্ষা। আচ্ছা, সকালবেলা পড়াশোনা কিছু করছিস? জি ভাইজান, ভাবি খুব ভালো করে পড়ায় আমারে। ভাবি খুব ভালো করে পড়ায় আমাকে। যা পড়তে যা। সখিনা মেয়েটা খুব সরল সোজা। কেউ নেই বলে বুকুল তাকে এই বাসায় আশ্রয় দেয়। আজ মেয়ে কত বড় হয়ে গেছে। রান্নাঘরে আফসানা বেগম চা বানাচ্ছিলেন। শিমুল এখনো ওঠেনি দেখে প্রশ্ন করে উঠেন ইপ্তিকে। বৌমার কি শরীর খারাপ রে ইপ্তি? না মা, শিমুল ঠিক আছে। তাহলে আজ এখন উঠেনি যে? আসলে অথয় রাতে জ্বর এসেছিল, এখন নেই। কিন্তু সারা রাত খুব ধকল গেছে শিমুলে, সকালে ঘুমিয়েছে, তাই এখনো উঠেনি। ও বেচারি ঘুমাক তাহলে। তুই কি কফি খাবি আমার হাতের? দাও, মাথাটা ধরে আছে। বলে ইপ্তি রুমের দিকে রওনা দেয়। অথৈকে খাবার খাওয়াতে হবে। রুমে ঢুকতে দেখে শিমুল উঠে পড়েছে। কি গো, উঠে পড়লে? অনেক বেলা হয়েছে না? তা তো হয়েছে, তুমি কি আবার হসপিটালে যাবে নাকি? না না, 2 দিন ছুটি নিয়েছি, নিহাল অ্যারেঞ্জ করে নিবে। ও। নিহালের কথা শুনতেই ইপ্তি কেমন যেন চুপচাপ হয়ে গেল। নিহালকে একদম সহ্য হচ্ছে না ওর। শিমুল ফ্রেশ হয়ে অথৈকে তুলে দিল। আজ মেয়েটা চুপচাপ, জ্বরের ধকলে দুর্বল হয়ে গেছে। সারাদিন আজ ইপ্তির খারাপ কাটলো না। শিমুলের সাথে বিয়ের পর থেকে এভাবে সময় কাটানো হয়নি। শিমুল আজ পুরোটা দিন অথৈ আর ইপ্তির সাথে কাটাতে পেরে বেশ ভালো লাগছে তার। অথৈ বেশ সুস্থ। দুপুরে ইপ্তির পছন্দের খাবারগুলো রান্না করে শিমুল। ইপ্তিও বেশ তৃপ্তি নিয়ে খায়। এই রান্নাগুলো বকুল রাঁধত, তারপর থেকে আর সেভাবে খাওয়া হয়নি। শিমুলের রান্নার হাত ভালো। অনেকদিন পর যেন তৃপ্তি নিয়ে খেয়েছে ইপ্তি। খাবার দাবার পর গোসল করে ফ্রেশ হয়ে নেয় শিমুল।
আজকে কম খাটুনি যায়নি। গোসল করে ফ্রেশ হলে মাথা ফাঁকা লাগবে। অথই তখন ইপ্তির সাথে খেলছিল। আজ মেয়েটাকে নিয়ে ঘুরে আসলে খারাপ হবে না। মেয়েটা কতদিন বাইরে যায় না। শিমুলেরও হাওয়া বদল হবে। গোসল করে একটা হালকা গোলাপি শাড়ি গায়ে দিল শিমুল। ভেজা চুলে শিমুলকে এতটা স্নিগ্ধ লাগছিল যার মনে কোনো অপবিত্রতা ছুঁতে পারেনি। ইপ্তি এক ধ্যানে তাকে দেখছিল। চোখে মুখে পানির বিন্দুগুলো যেন ইপ্তি তৃষ্ণার্ত হৃদয়কে শান্তি দিচ্ছিল। খুব আলতো করে ছুঁতে ইচ্ছে করছিল তার সামনের নারীটিকে। আয়নায় ইপ্তিকে স্পষ্ট দেখছিল শিমুল। ইপ্তির এমন চাহনি যেন তার ভেতরটাকে নাড়িয়ে দিতে সক্ষম। খুব লজ্জা লাগছিল শিমুলের। পালাতেও পারছে না, আবার থাকতেও পারছে না। ইপ্তির ঘোর ভাঙল কলিং বেলের আওয়াজে। ঘড়িতে 4টা বাজে। এই সময় কে আসতে পারে? অথৈকে শিমুলের কাছে রেখে দরজা খুলতে গেল সে। দরজা খুলে দেখল একজন পুরুষ, কম করে হলেও 5 ফিট 11 তো হবেই। সুঠাম দেহ তার, পরনে কালো শার্ট, কালো জিন্স, হাতে কালো ঘড়ি, একটা চকলেটের বক্স, কিছু ফল ফলাদি নিয়ে দাঁড়িয়ে আছে। সানগ্লাসটা খুলতে খুলতে জিজ্ঞেস করলো, আপনি ইপ্তি? আপনি আমাকে চিনবেন না, আমি শিমুলের বন্ধু। শিমুল আছে? ইপ্তি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আজ দুজন সমপর্যায়ের ব্যক্তি মুখোমুখি। তাদের মুখোমুখি হওয়া কি শিমুলকে কোনো নতুন ঝামেলার সম্মুখীন করবে কে জানে। সোফায় বসে ইপ্তি তীক্ষ্ণ দৃষ্টি শুধু নিহাল আর শিমুলের দিকে, যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে তার। সেই আগুনে ভস্ম করে দিবে নিহালকে। অথয়ের এত ভালো খাতির নিহালের সাথে, এতেও তার মেজাজ খারাপ হচ্ছে। মামা মামা করে পাগল করে দিচ্ছে। কই, তাকে তো এত আদর করে বাবা ডাকে না সে। মোট কথা ইপ্তির ইচ্ছে করছে এক্ষুনি নিহালকে বের করে দিতে, কিন্তু পারছে না। কারণ তার বাবা মা সামনে আছেন আর তারা নিহালকে আদর আপ্যায়নে লেগে পড়েছেন। আর নিহালও সেই 1.5 ঘন্টা যাবৎ আঠার মতো বসে আছে তো আছেই। কই ভেবেছিল মেয়ে আর বউকে নিয়ে একটু ঘুরে আসবে, হলো কই, বজ্জাত লোকটা এসে প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। বাবা, তুমি তো কিছু খাচ্ছ না। আন্টি, খাচ্ছি তো। এমনিও শিমুল ফুলের হাতের পেঁয়াজও আমি তো 1 প্লেট একাই শেষ করতে পারি। নিহালের মুখে শিমুল ফুল শুনে যেন আরো মেজাজ খারাপ লাগছে ইপ্তির। মাথা ধরা বাহানায় নিজের রুমে চলে গেল। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। একজন নারী যেমন অন্য নারীর মনের গহীনে ঢুকতে পারে, একজন পুরুষও ঢুকতে পারে। নিহালের চাহনি, কথাবার্তা জানান দিচ্ছে সে শিমুলকে চায়। আচ্ছা, শিমুলের চোখে এটা পড়েনি নাকি শিমুলও তাকে? না না, তা কি করে হবে? এটাই হওয়ার ছিল। তবে কেন তাকে বিয়ে করলো? ইপ্তি পুরো ঘেটে ঘ হয়ে রয়েছে। হাত দিয়ে মাথা চেপে বসে রইল খাটের উপর। আপনার কি খুব খারাপ লাগছে? মুখ তুলে শিমুলের দিকে তাকিয়ে 1 মিনিট দেরি না করে তাকে জড়িয়ে ধরল ইপ্তি, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। শিমুলকে এই প্রথম সজ্ঞানে জড়িয়ে ধরেছে ইপ্তি। মুহূর্তে যেন জমে গেল সে। শরীরে রক্ত যেন ছলকে উঠেছে। ভালোবাসার মানুষটির পরশ বুঝি এমন, না জানি কত প্রজাপতি উঠছে শিমুলের পেটে। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো ইপ্তিকে, আপনি ঠিক আছেন তো ইপ্তি? ইপ্তি, শুনছেন? শিমুলের কথায় ইপ্তির হুঁশ ফিরে। মুহূর্তে শিমুলকে নিজের থেকে দূরে করে দেয় সে। শিমুল ভেবেছিল বোধহয় ভালোবেসে তাকে কাছে ডেকে নিয়েছে ইপ্তি। ভুল ছিল সে। যদি তাই হতো তবে এভাবে সরিয়ে দিত না সে। ঠিক আছে, তোমার বন্ধু চলে গেছে। ও চলে গেছে। আপনার কি খারাপ লাগছে? বললাম তো ঠিক আছি। ইপ্তি খানিকটা জোরে এই কথাটা বলে উঠল। শিমুলের কাছে ব্যাপারটা খুব অপমানজনক লেগেছে। সে তো ইচ্ছে করে ইপ্তির কাছে আসেনি। কিছু না বলেই সে রুম থেকে বের হয়ে যায়। এখন ইপ্তির সামনে থাকা বড্ড বেশি বিরক্তিকর লাগছে শিমুলের কাছে। ইপ্তি শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সেদিন রাতে তাদের মাঝে তেমন কোনো কথা হয়নি। 7 দিন কেটে গেছে। শিমুল এবং ইপ্তির বিয়ের 1 মাস পার হয়ে গেছে। এই বিগত 7 দিন ইপ্তি যেন অনেকটা পাল্টে গেছে। ঠিক আগের মতো শিমুলকে এড়িয়ে চলে, যেন শিমুলের প্রতি তার কোনোই ফিলিংস নেই। শিমুলের সাথে চেঁচামেচি করে, সব কাজে শিমুলের খুঁত ধরে, যেন শিমুলের উপর সে বিরক্ত। শিমুলও বেশি ঘাটায়নি, চুপচাপ অথই দেখভালে মন দেয়। অহেতুক স্বপ্ন দেখে কি লাভ যখন সেটা বাস্তবে পরিণত হবে না। সন্ধে 7টা, শিমুল এখনো বাসায় ফিরেনি। যদিও এই 7 দিন ইপ্তি একবারও শিমুলকে হসপিটাল থেকে আনতে যায়নি, কিন্তু বাসায় এসে সখিনাকে জিজ্ঞেস করবে শিমুল কি ফিরেছে কিনা। আজ লেট হচ্ছে বিধায় খানিকটা টেনশন হচ্ছিল ইপ্তির। ভেবেছিল ফোন করবে, তারপর কি মনে করে আর ফোন করেনি সে। শেষমেশ বসে না থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে।
মাঝ রাস্তায় এক ফুচকার দোকানে চোখ যেতেই ইপ্তির মেজাজ খারাপ হয়ে গেল। নিজেকে আর আটকে রাখতে পারল না সে। গাড়ি থেকে নেমে গটগট করে হেঁটে গেল ফুচকার দোকানের সামনে। নিজের সামনে আচমকা ইপ্তিকে দেখে অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে শিমুল। আজও বেতন পেয়েছে। প্রতি বেতনের দিন শিমুল আর নিহাল ফুচকা পার্টি করে। আজও তার ব্যতিক্রম হয়নি। ইপ্তির চোখ মুখ শক্ত, নাক লাল হয়ে আছে। ওর মুখ দেখে শিমুলের অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ইপ্তি 1 মিনিট লেট না করে হিড়হিড় করে টানতে টানতে গাড়িতে তুলল শিমুলকে। নিহালের সামনে এত কিছু হচ্ছিল, ও চুপচাপ সহ্য করতে না পেরে ইপ্তিকে বলে উঠল, আপনি যা করছেন তা কিন্তু ঠিক নয়। আমি আমার বইয়ের সাথে কি করব না করব আপনার থেকে শুনতে যাব না। ইপ্তি, আমার মনে হয় এবার আমাদের একটু খোলামেলা কথা বলা দরকার। ঠিক আছে। শিমুলকে গাড়িতে বসিয়ে দরজা আটকে দিল ইপ্তি। তারপর নিহাল আর ইপ্তি এক সাইডে দাঁড়ালো কথা বলার জন্য। এদিকে শিমুলের টেনশনে মাথায় জট লাগা জোগাড়। কি এমন জরুরি কথা? ইপ্তি ভনিতা না করেই বলে উঠল, বলুন কি কথা। আপনার সমস্যা কি? শিমুলের সাথে এভাবে আচরণ কেন করছেন? মানে কি বোঝাতে চাইছেন? মানে একটাই, যদি শিমুলকে তার যোগ্য সম্মান না দিতে পারেন তবে অহেতুক ওকে এই কম্প্রোমাইজের রিলেশনে আটকে রাখবেন না। এমন অনেকেই আছে যাদের শিমুলকে মাথায় করে রাখার মানসিকতা এবং যোগ্যতা আছে। আই গেস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট। একটা কথা মনে রাখবেন মিস্টার নিহাল, আমি শিমুলকে কখনোই নিজের থেকে দূর করব না, কথাটা যেন মাথা থেকে। সে তো সময় বলে দিবে। একটা কথা জানেন তো, অবহেলা খুব খারাপ জিনিস। এমন না হয় যে আপনার অবহেলাই ওকে আপনার থেকে দূরে করে দেয়। যাকগে, রাত হয়ে গেছে, আমার মনে হয় আপনার বাসায় যাওয়া উচিত। কথাগুলো বলে নিহাল ওই জায়গা থেকে প্রস্থান করলো। ইপ্তিও না দাঁড়িয়ে গাড়িতে উঠে পড়ল। সারা রাস্তা শিমুল এত জিজ্ঞাসা করার পরও কিছুই বলেনি ইপ্তি। শিমুলও হাল ছেড়ে দিল। এখন কেউ যদি মুখে তালা মেরে বসে থাকে, সে চাইলেও কিছুই করতে পারবে না। বাসায় পৌঁছে ইপ্তি ফ্রেশ হয়ে স্টাডিতে গিয়ে বসলো। নিহালের কথার ইঙ্গিত না বোঝার মতো মানুষ সে নয়। সত্যি কি ও শিমুলকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে? কিন্তু এছাড়া কোনো উপায়ও যে নেই। সে যে এই নারীর প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, ইপ্তি শিমুলের প্রেমে পড়েছে। শুধু তাই নয়, তার ভাবনার অতুল গহীনে তার বসবাস। তার চিন্তা চেতনায় নারীটি মিশে আছে। তার হাসি, তার মুখশ্রী, এমনকি তার চুলের মিষ্টি গন্ধে নিজেকে উজাড় করে দিতে চায় ইপ্তি। কিন্তু সে পারছে না। পাছে বকুলের সাথে অন্যায় হবে না তো? এসব দ্বিধা দ্বন্দ্বে 7টা দিন শিমুল থেকে নিজেকে সরিয়ে রেখেছে। আজ সে দিশেহারা। কার কাছে গেলে তার এত প্রশ্নের, এত দ্বিধার অবসান হবে? হঠাৎ একটা ফোনে তার ঘোর কাটল। ফোনটি অন্য কারো নয়, ফোনটি তার একমাত্র বন্ধু রবিনের। এই ছেলেটা তার দুঃসময় সুসময় সর্বদা তার সাথে ছিল। ইপ্তির সকল সমস্যার সমাধান যেন ছেলেটার কাছেই আছে। আজ তার প্রয়োজনীয়তা ইপ্তির কাছে অনেক। কোনো মতে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বলে উঠল, কি রে দোস্ত, ভুলে গেছিস নাকি? না রে, কেমন আছিস তুই? এই তো চলে, তুই কেমন আছিস সেটা বল। ভালো না রে, একদম ভালো নেই। কেন, কি হয়েছে? ইপ্তি ভনিতা না করেই তার সমস্ত কথাগুলো, যেগুলো নিজের মধ্যে চেপে রেখেছিল, সেগুলো ব্যক্ত করা শুরু করলো। সব কথাগুলো শুনে রবিনের একটাই উত্তর ছিল, তুই তোর পাস্ট নিয়ে থাকতে চাস নাকি প্রেজেন্ট? দেখ ইপ্তি, আমি তোর লাইফ লিড করছি না, তোর লাইফ তুই লিড করছিস। আর এর ডিসিশনও তোরই নিতে হবে। তোর যদি মনে হয় বকুলকে নিয়ে সারা জীবন পড়ে থাকবি, দেন জাস্ট লিভ শিমুল। ওর লাইফে ওরও হ্যাপি হওয়ার অধিকার আছে। আর নিহাল ওকে অনেক হ্যাপি রাখবে। আমি ওকে ছাড়তে পারবো না, আমার ওকে ছাড়া এক মুহূর্ত চলবে না। তোর প্রশ্নের উত্তর তুই নিজেই দিয়ে দিয়েছিস। আই গেস আমার আর কোনো হেল্প তোর লাগবে না। তুই শিমুলকে ভালোবাসিস, মেয়েটা ঐথিকে ভালোবাসে, ওর টেক কেয়ার করে, ওর সাথে তোর আর ঐথির ফিউচার জড়িত। তোর অবহেলা ওকে তোর কাছ থেকে দূরে করে দিচ্ছে। আর অবহেলা কারোর জন্য করছিস? বকুলের জন্য? বকুল কি কোনোদিনও এটা মেনে নিত যে তুই এভাবে নিজের মধ্যে অনুভূতিগুলো চেপে রেখে নিজেকে কষ্ট দিচ্ছিস? না, ও মেনে নিত না। ইভেন তুই হ্যাপি হলে ও হ্যাপি থাকবে। ওর যেখানেই থাকুক না কেন, তাও টাইম নে, ভেবে দেখ। থ্যাঙ্কস রে। ইটস ওকে, রাখছি, পরে কথা হবে। রবিনের সাথে কথা বলে খুব হালকা লাগছিল নিজেকে, যেন একটা বোঝা নেমে গেছে।
রুমে ঢুকতেই চোখ আটকে যায় ইপ্তির। শিমুল একটা সবুজ সুতি শাড়ি পরে আছে, ওর গায়ের রঙের সাথে যেন শাড়িটা মিশে আছে। চুল খোপা করা, খিলখিল করে হাসছে অথয়ের সাথে। ইপ্তির কাছে যেন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যেন আল্লাহ তার ঝুলিতেই দিয়ে দিয়েছে। এত ভরা সংসার থাকতে তার এত কিসের কষ্ট? এমন একটা মেয়ে আল্লাহ তাকে দিয়েছে যার গোলুমুলু মুখ দেখলে সকল ক্লান্তির অবসান হয়, আর এমন একজন বউ যার হাসি তার তৃষ্ণার্থ হৃদয়কে শান্ত করে। মুচকি হাসি দিয়ে তাদের সাথে যোগ দিল ইফতি। সে তার বর্তমানে বাঁচতে চায়, সেও সুখী হতে চায়, কিন্তু আসলে কি শিমুল আর ইফতির জীবনের সকল সমস্যার অবসান ঘটেছে? তারা আবার 5টা দম্পতির মতো সুখের দেখা পাবে? পরদিন বিকেল 5টা। আজ ইফতি শিমুলকে নিজে নিতে এসেছে। সকালেও সেই শিমুলকে পৌঁছে দিয়েছে। একটু তাড়াতাড়ি এসেছে যেন শিমুলকে এক মুহূর্ত অপেক্ষা না করতে হয়। আজ নিজে শিমুলকে শাড়ি সিলেক্ট করে দিয়েছিল। ইফতির প্ল্যান আছে শিমুলকে নিয়ে ঘুরতে যাবে। আজ শিমুলের যা ভালো লাগে সব করবে। হসপিটালের করিডোরে শিমুলের অপেক্ষায় আছে। শিমুলের ডিউটি এখনো শেষ হয়নি বলে শিমুলকে ফোন দেয়নি। ওকে সারপ্রাইজ করার প্ল্যান রয়েছে। মিস্টার ইফতি রহমান। পেছনে ফিরতে একজন মধ্যবয়স্ক নারী তার সামনে। প্রথমে চিন্তা অসুবিধে হলেও ইফতির মনে পড়ে গেল তিনি আর কেউ নয়, ডক্টর ইসরাত মাহমুদ। ডক্টর ইশরাত কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ইটস ওকে। জি আমি বুঝতে পারছি না কেমন ব্যাপারটা। ডক্টর ইসরাতের কথাগুলো যেন ইফতির পা থেকে মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শিমুল ডিউটি করে এসে ইফতির গাড়ি আজও পেল না। ভেবেছিল আজ হয়তো ইফতি আসবে তাকে নিতে। ভাবনা চিন্তা বাদ দিয়ে বাসার দিকে রওনা দিল সে। বাসায় যেয়ে নিজের রুমে ঢুকতেই আটকে উঠল শিমুল। অন্ধকার রুমের এক কোনায় ইফতি দাঁড়িয়ে আছে। তাকে দেখে গা শিরশির করে ওঠাটা স্বাভাবিক। আমার বকুলকে ইচ্ছে করে কেন মেরে ফেলছো তুমি? কথাটা শুনেই শিমুল যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে ইফতি? না জানি কি চলছে তার মনে। ইফতির কঠোর চেহারা শিমুলকে বিস্ময়ের সর্বোচ্চ শীর্ষে পৌঁছে দিয়েছে। রাত 9:40। বারান্দায় দাঁড়িয়ে আছে শিমুল। নিহাল আজ তাকে এত বড় সারপ্রাইজ দিবে বুঝতে পারেনি। প্রথমে ভেবেছিল নিহাল হয়তো তাকে প্রপোজ করছে, কিন্তু পরক্ষণে নিহাল তাকে এত বড় একটা সারপ্রাইজ দেয় যা সে কল্পনাও করেনি। 6 ঘন্টা আগে বলেছিলাম যেদিন ইপ্তি তোকে ছেড়ে দিবে সেদিন আমাকে তোর মেনে নিতে হবে, কোনো ছাড় পাবি না। এবার ডিসিশন তোর নেওয়ার পালা। নিহাল প্লিজ। কি ভাবছিস? ডিসিশন নিতে হবে তোর। তুই কি এর জন্য আমাকে এখানে নিয়ে এসেছিস? আমার ভালো লাগছে না নিহাল, প্লিজ। আমি বাসে যাব বলে যেতে নিলে নিহাল হাত টেনে ওকে দাঁড় করায়। তখন একটা মেয়ে ছাদে উঠে আছে, পরনে কালো শাড়ি, গোলগাল চেহারা, উচ্চতার শিমুলের থেকে একটু কম, গায়ের রং যেন চুয়ে চুয়ে পড়ছে। মেয়েটা এসে নিহালের পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করলো, আমার একটু দেরি হয়ে গেছে, জ্যাম ছিল তো। শিমুলের মাথায় যেন কিছুই ঢুকছে না, কি হচ্ছে তার সাথে। শিমুলের কৌতূহল দেখে নিহাল বলতে লাগলো, ভেবেছিলাম শেষ ট্রাইটা করি, যদিও জানতাম তুই কখনোই হ্যাঁ বলবি না, তাও লাস্ট ট্রাই করতে ক্ষতি কি বল? আর সানজিদা, তুই একদম ঠিক সময়ে এসেছো। মানে? শিমুল, ওর নাম সানজিদা, মায়ের বান্ধবীর মেয়ে। যাই বল, বিয়ের বয়স তো হয়েছে, তাই মা এই মেয়েটাকে আমার জন্য পছন্দ করেছে। আজ আমি ওকে ডেকেছি একটাই কারণ, তুই যদি আমায় হ্যাঁ বলতি তাহলে ওকে মানা করে দিতাম, কিন্তু সেটা তো হওয়ার নয়, তাই বিয়েটা এবার আমি করেই ফেলবো ভেবেছি। ও সব জানে। হ্যাঁ, আমি সানজিদাকে আগে থেকেই সব জানিয়ে রেখেছিলাম। তো সানজিদা, আমার মতো 2বার রিজেক্ট আশিককে কি তুমি বিয়ে করবে? আপনাকে যদি আমার বিয়ে নাই করার ইচ্ছে থাকতো তবে আপনার দেওয়ার সময়ে এখানে আসতাম না। হাতটা আগাও। বলে রিংটা সানজিদের আঙ্গুলে পরিয়ে দিল নিহাল। শিমুলের বুক থেকে যেন একটি বোঝা কমে গেল। না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। সব শেষে সানজিদাকে একটু আলাদা করে আনলো শিমুল, কিছু কথা বলার জন্য। সানজিদা, তোমার মনে যদি কোনো রকম কথা থাকে তুমি আমায় বলতে পারো। কোন কথা? এই যে নিহাল, আমার বিষয়ে। আমি জানি তোমার ইতস্তত বোধ হচ্ছে, বাট ট্রাস্ট মি, আমার কোনো কিছু জানার নেই। নিহাল আমাকে সব বলেছে। প্রথমে ভেবেছিলাম যে অন্য কাউকে ভালোবেসে তাকে বিয়ে করলে আমি সুখী হব, তো
পরে ভাবলাম একটা মানুষ যে তার জীবনে আসার কোনো সম্ভাবনাই নেই, তাকে যদি কেউ এত ভালোবাসতে পারে, তবে আমি যখন তার জীবনে আমার জায়গা করে নিব তখন আমাকে কতটা ভালোবাসবে আর ওর সময় লাগবে সেটাও সে আমাকে জানিয়েছে। দেখি না যদি আমাদের জীবনটাকে একসাথেই বাঁধতে পারি। সানজিদা মেয়েটার কথাগুলো শিমুলের খুব মনে ধরেছে। মেয়েটা খুব বুঝদার, নিহালকে নিজের জীবনে পেয়ে খুব সুখী হবে। সবাই সুখে থাকুক এটাই শিমুল চায়। সুখ না হয় তার ঘরে চৌকাঠ পেরোলো না, তাতে কি খুব ক্ষতি হবে? কলিং বেলের আওয়াজে ভাবনার জগতে ছেদ পড়ে। এই অসময়ে কারোর আসার কথা নয়। লোকমান ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই এতবার বাজছে অথচ কেউ খুলছে না। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটি খুলল শিমুল। দরজা খোলার পর 2 কদম পিছিয়ে এলো, কারণ যে মানুষটি দরজার বাহিরে দাঁড়িয়ে আছে সে যে এই মুখী হতে পারে কল্পনাতেও ভাবেনি শিমুল। কে এসেছে মা? কলিং বেলের শব্দে হারুন সাহেবের ঘুম ভেঙে গেছে। এত রাতে কে এলো দেখতেই উঠে আসা। ততক্ষণে শিমুল দরজা খুলে ফেলেছে বলে প্রশ্নটা করলেন তিনি। শিমুল অবাক নয়নে তাকিয়ে আছে লোকটির দিকে। হ্যাঁ, ইপ্তি এসেছে। ইপ্তির অবস্থা খুবই বিধ্বস্ত লাগছে। টাই হাফ খোলা, শার্ট কুঁচকে আছে, চুল এলোমেলো, চোখ মুখ ফুলে আছে, যেন ঝড়ের গতিতে এসেছে আজ। বাবা, তোমার ছোট মেয়ে জামাই এসেছে। বলে নিজের ঘরে চলে গেল শিমুল। হারুন সাহেব লোকটা খুব নম্র স্বভাবের, কোনোদিন কারোর সাথে উচ্চ বাক্য করেননি তিনি। ইপ্তি মাথা নিচু করে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে, তাই সব জেনেও তাকে ভেতরে আসতে বলেন হারুন সাহেব। ইপ্তির খুব অনুতাপ হচ্ছে। সে ব্যক্তি তার মেয়েকে ভরসা করে তার হাতে তুলে দিয়েছিল, সেই মেয়ে ঘর থেকে তাড়িয়ে দিতে এক বিন্দু চিন্তাও করেনি ইপ্তি। এত রাতে কি মনে করে? বাবা, আমি আমার স্ত্রীকে বাড়ি নিতে এসেছি। তোমার একজন স্ত্রী যে ছিল সে মারা গেছে, আর একজন যে আছে তাকে তো শুনলাম ডিভোর্স করার প্রস্তুতি নিচ্ছ। বাবা, আমি শিমুলের অপরাধী, ও যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, শুধু ওকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন না। এটা সিদ্ধান্ত আমার নয় ইপ্তি, শিমুল যা চাবে সেটাই হবে। কিন্তু শিমুল কি তোমাকে ক্ষমা করবে? বাবা, আমি ওর সাথে কথা বলতে চাই। বেশ, ও রুমেই আছে। ইপ্তি খুব ভেবে চিনতে পা রাখলো শিমুলের ঘরে। সেদিন যেভাবে অপমান করেছিল, যেভাবে ওর কথা না শুনে বিনা দোষে ঘর থেকে বের করে দিয়েছিল, সেটার পর শিমুলের সামনে দাঁড়াতে লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। কিন্তু তবুও বেহায়ার মতো তার কাছে যাবে সে। নিজের ভুল স্বীকার করতে পিছপা হবে না ইপ্তি। যা শাস্তি দিবে শিমুল মাথা নত করে মেনে নিবে, শুধু নিজের কাছ থেকে দূর হতে দিবে না। রুমে ইপ্তির অস্তিত্ব বুঝতে পেরেও ভাবলেশীনভাবে বারান্দায় দাঁড়িয়ে রইল শিমুল। শিমুল, এই স্বার্থপর কাল নাগিনের ঘরে কি মনে করে? কথাটা শুনেই মাথা নিচু হয়ে গিয়েছিল ইপ্তির। শিমুল একটু থেমে আবার বলল, আমার মতো ছলনাময়ীর কাছে কি চাই, যে নিজের সাথে আপনার স্ত্রী, যে কিনা আমার বোন, তাকে আমি মৃত্যুর পথে ঠেলে দিয়েছি। আমি তো নিজেই মা হতে পারবো না, সে কারণে ওই কাজটা করেছিলাম। বলুন, কি প্রয়োজন হলো আমার? কথাগুলো ইপ্তির বুকে তীরের মতো লাগছে। শিমুল পাল্টে গেছে। এই শিমুলের নাগাল পাওয়া খুব দুষ্কর। একটু কাছে যেয়ে বলতে থাকে, শিমুল, আমায় কি একবার সুযোগ দেওয়া যায় না? আমি দিয়েছিলেন একবার আমার কথা রাখার। কাল পর্যন্ত আমি আপনার ওয়াইফের অপরাধী ছিলাম, যে তাকে ইচ্ছে করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। তাহলে আজ কি হলো? কেন এসেছেন আবার? চলে যান প্লিজ, চলে যান। শিমুল, একবার আমার দিকে তাকিও প্লিজ। ইপ্তি জোর করে শিমুলের গাল আলতো করে ধরে নিজের দিকে ফেরায়। ভুল করছি না, ভুল না, অন্যায় করেছি। তুমি আমায় যা শাস্তি দিবে আমি মেনে নিব, কিন্তু তুমি বলো আমার কি করার ছিল বলো। ডক্টর ইশরাতের কথাগুলো শুনে আর বকুলের রিপোর্টগুলো দেখে আমার মাথা ঠিক ছিল না। একবার কি আমার কথা শোনা যেত না? যাক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন কি চাই আপনার? শিমুল, প্লিজ একবার আমায় সুযোগ দিও। দেখো, আমি আমার সব ভুল শুধরে নিব। যাকে স্ত্রী বলে মেনে নিতে পারেনি, তার কাছে এত সুযোগ চাচ্ছেন কেন? ইপ্তির চোখে চোখ রেখে কথাগুলো বলে শিমুল। ইপ্তি চোখ ছলছল করছে, তার চোখে আজ অনুতাপ স্পষ্ট। ভালোবাসি তোমায়, পারবো না আমি থাকতে। আজ যখন নিহাল তোমাকে রিং দিয়ে প্রপোজ করেছিল, বুকটা ফেটে যাচ্ছিল। খুব ভালোবাসি তোমায় শিমুল, আমার চলবে না তোমাকে ছাড়া। 1 মাস তো চলছে, এখনো চলবে। আমি ওই বাড়ি যাব না। আপনি যেতে পারেন।
আমায় ক্ষমা করা কি সত্যি যায় না? আমি আল্লাহ নই, আমি মানুষ। আমারও কষ্ট হয় ইপ্তি। হ্যাঁ, আপনাকে ভালোবেসেছি আমি, কিন্তু কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতো মন কোনো দিন ছিল না। তাও কার থেকে নিব বকুল? ওকে মেয়ের মতো ভালোবাসতাম আমি। কিভাবে মেনে নিলেন আপনি যে আমি ফিরবো না? চলে যেতে পারেন। শিমুলকে কোনো মতেই ইপ্তি রাজি করাতে পারল না। আজ সে হেরে গেছে, সত্যিই হেরে গেছে। তবে হাল ছাড়বে না সে। সেদিন শিমুলের বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরত যায়নি। ওদের বাসার নিচে গাড়িতে বসেছিল। আজ 3 দিন ইপ্তি শিমুলের বাড়ির নিচে অপেক্ষা করছে, এই আশায় যাতে শিমুল তাকে ক্ষমা করে দেয়। শিমুল বারান্দা থেকে সকাল সন্ধে ইপ্তি আর ওর গাড়ি দেখতে দেখতে মেজাজ খারাপ হতে লাগলো। পেয়েছে কি এই লোক? গোসল নেই, খাওয়া নেই, একটা মানুষের বাসার বাইরে বসে আছে, আর নিজেকে আটকে রাখতে পারল না সে। কিছুক্ষণ পর গাড়িতে কারোর টোকা পেয়ে চোখ খুলল ইপ্তি। গাড়ির গ্লাস নামিয়ে লোকমানকে দেখে চমকে উঠল। চোখ কুচকে বলতে লাগলো লোকমান, আপাই আপনারে ঘরে যাইতে কইছে, আইন। তোমার আপা পাঠিয়েছে। না, আমি তো বলত নাচতে নাচতে আপনাদের লইয়া যামু। আপাই কইছে গোসল কইরে খায়া লইবেন, আইন। খুব ক্ষুব্ধ মনে হচ্ছিল লোকমানকে। হবে না কেন? যে আপাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে এই লোক তার সে আপাকে ঘর ছাড়া করেছে। ইপ্তিকে তার দু চোখে সহ্য হচ্ছে না। কথাগুলো বলেই গটগট করে বাড়ির ভেতরে চলে গেল। ইপ্তি মুচকি হেসে বাড়ির ভেতরে গেল। গোসল করে কিছু খেয়ে নিল ইপ্তি। আজ 3 দিন ধরে 3 বেলা ঠিকমতো খেয়েছে কিনা সন্দেহ। শিমুলের মুখে কোনো কথা নেই। চুপচাপ ইপ্তিকে খাবার বেড়ে দিয়ে রুমে চলে গেল। খেয়ে ইপ্তি ও রুমে আসলে শিমুল বলতে লাগে, কি প্রমাণ করতে চাচ্ছেন? এভাবে ঘরের নিচে বসে থাকলে আমি ক্ষমা করে দিব? যতদিন করবে না ততদিন আমি এভাবে থাকবো। চানটা কি? তোমাকে চাই, আমার বউকে ঘরে নিয়ে যেতে চাই, আমার মেয়ের মামুনিকে আমার ঘরে নিয়ে যেতে চাই। বলেই শিমুলকে কাছে টেনে নিল ইপ্তি। শিমুলের প্রচুর রাগ লাগছে। এত জিদ কেন এই লোকটার? নিজের থেকে সরিয়ে দিতে চাইলেও পারছে না। ইচ্ছে মতো কিল ঘুষিয়ে দিচ্ছে, কিন্তু ইপ্তিকে নড়াতে পারল না। এক সময় হাল ছেড়ে দিল শিমুল। আর চোখের পানি বাদ মানছে না। ইপ্তির কলার চেপে ধরে বলতে লাগলো, আমার আর কত কষ্ট দিলে আপনার শান্তি হবে বলুন তো? আর কত কষ্ট দিবেন? আমি আর পারছি না। আমার কষ্ট নিতে আমি পারবো না। আর কষ্ট দিব না আমার বউটাকে, সত্যি বলছি, আর কোনো কষ্ট ছুতে দিব না। এবার কষ্ট দিলে আমি সত্যিই মরে যাব, সত্যিই মরে যাব। শিমুলের কথা শুনে ইপ্তি এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরল ওকে। যতটা শক্ত করে ধরলে শিমুল তার হৃদয়ের কাছে থাকবে, ততটাই শক্ত করে জড়িয়ে ধরল। শিমুল তার অভিযোগের খাতার সব অভিযোগগুলো বলতে লাগলো, আর ইপ্তি মাথা নিচু করে সব অভিযোগ মেনে নিল। আজ তাদের সম্পর্কের একটি নতুন সূচনা হচ্ছে, যেখানে কোনো মান অভিমান অভিযোগ থাকবে না। আজ সবকিছু সমাপ্তি করবে তারা। হঠাৎ ফোন পেয়ে নিজেকে সামলে নেয় শিমুল। ফোন ধরতেই ইপ্তির মুখের রং পাল্টে যায়। কি হয়েছে? অথয়ের খুব জ্বর, কিছুতে জ্বর নামছে না, প্রায় 100-র উপরে। দাঁড়িয়ে আছেন কেন? চলুন, না জানি মেয়েটা আমার কিরকম আছে। দ্রুত বাসায় পৌঁছে তারা। দেখভালের কমতির কারণে মেয়েটা জ্বর এসেছে। শিমুলকে এতদিন পর কাছে পেতে অথই তার গায়ের সাথে মিশে গেল। এতদিনের মমতার আঁচলটা আবার পেয়েছে সে। আসার পর থেকে অথইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে শিমুল। বিকেলের দিকে জ্বরটা কমলে বাবাকে ফোন করে জানিয়ে দেয় সে পার্মানেন্টলি তার স্বামীর ঘরে চলে এসেছে। তখন তাড়াহুড়োতে লোকমান বা হারুন সাহেব কাউকেই জানাতে পারেনি সে। কথা বলার পর গোসল সেরে বারান্দায় দাঁড়ায় শিমুল। ইপ্তি তখন সিগারেট হাতে বাইরে তাকিয়েছিল। আপনি সিগারেট খাওয়াটা ছাড়তে পারেন না? নেশা খুব বাজে জিনিস, একবার লাগলে ছাড়তে ইচ্ছা হয় না। নিকোটিনের নেশাটা বাদ দিয়ে অন্য কিছুতে মন দিলেই পারেন। কথাটা শুনে মুচকি হাসিয়ে সিগারেটটা ফেলে শিমুলকে কাছে টেনে নেয় ইপ্তি। এত সুন্দর নারী আমার পাশে থাকতে নিকটনও সেই নেশা ধরাতে পারবে না। তাহলে এই নারীতে আমার নেশার অবসান ঘটায়, যে কিনা একই সাথে একজন আদর্শ মা, একজন আদর্শ মেয়ে এবং একজন আদর্শ স্ত্রী। শিমুল, আমি তোমাকে চাই, খুব করে চাই, তোমাতে মিশে যেতে চাই। ভালোবাসেন? প্রচুর, আরও ভালোবাসতে চাই। আমিও আপনাকে ভালোবাসি, সারা জীবন এভাবেই ভালোবাসতে চাই। আজ নেই কোনো রাগ, মান, অভিমান। আজ শুধু ভালোবাসায় বিদ্যমান তাদের মাঝে। এভাবেই তারা 3 জন একে অপরের মাঝে নিজের হারানোর সত্তাগুলোকে খুঁজে পেল। 3 জনের ছোট্ট সংসারটা এভাবে হাসি খুশিতে থাকুক, এটাই কামনা।